আচ্ছা, তাহলে আমাদের টাস্কটা স্টার্ট করি। প্রথমে আমাদের মনে করেন ক্লাস দিলাম পাবলিক ক্লাস ফ্লোচার্ট, যেটা ফ্লোচার্টের জন্য পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস। আচ্ছা, যেহেতু এই ফ্লোচার্টটাতে এখানে ইউজারের কাছ থেকে মেইনলি প্রম্পট করেছে এবং রিড করেছে, মেইনলি রিড করেছে ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিয়ে, তার মানে আমরা বুঝছি যে আমাকে একটা স্ক্যানার নিতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে স্ক্যানার ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট জাভা ডট util ডট স্ক্যানার। ঠিক আছে, তো প্রথমে আমাকে একটা প্রিন্ট করতে বলেছে, আমরা এখানে একটা প্রম্পট করি তাহলে system dot out dot println। কি বলেছে এখানে যে এন্টার দা টাইপ অফ ভিজিটর, লোকাল হবে নাকি টুরিস্ট হবে। তো এখানে দিই এন্টার দা টাইপ অফ ভিজিটর, সেটা লোকাল হবে নাকি টুরিস্ট হবে এটা প্রিন্ট করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে করি যে যেহেতু লোকাল অথবা টুরিস্ট এটা একটা স্ট্রিং, সো আমরা একটা স্ট্রিং টাইপের ডেটা নিই। স্ট্রিং আমি দিলাম হচ্ছে টাইপ, ভ্যারিয়েবলের নাম এসি ডট নেক্সট লাইন। সো এখানে হয় ওরা হচ্ছে এখানে দিবে লোকাল দিবে অথবা এখানে দিবে হচ্ছে টুরিস্ট দিবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার দিবে। ঠিক আছে, এরপরে আমরা আবার প্রম্পট দেখি যে প্রম্পটে কি বলা হয়েছে, এন্টার দ্য টাইপ অফ সিজন, এটা হচ্ছে পিক সিজন অথবা অফ সিজন। ঠিক আছে, এটাতে আমরা যাই, এখানে আরো দুটো ইনপুট নিই, এন্টার দা টাইপ না দিয়ে মনে করেন এখানে ভিজিটর দিই, ভিজিটর দিই, আর এটা টাইপ অফ সিজন বলা হয়েছে, সো এখানে মনে করেন সিজন দিই। আচ্ছা, এখানে দেওয়াই আছে আই গেস ভ্যারিয়েবল, একটা হচ্ছে ভিজিটর আর একটা হচ্ছে সিজন, দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে, একটা হচ্ছে ভিজিটর আর একটা সিজন। যেহেতু দেওয়া আছে যে ভ্যারিয়েবল গুলো আমরা এক্স্যাক্টলি যখন ফ্লোচার্ট যদি কোড করি এক্স্যাক্টলি ওইভাবেই লিখবো যেভাবে আমাদের দেওয়া আছে। যেহেতু একটা ভ্যারিয়েবল ভিজিটর, তো আমি একটা ভিজিটর নিব, আর একটা সিজন যেহেতু সেজন্য আমি সিজন নিব। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু কোড ডান, একটা ভিজিটর নিলাম একটা সিজন নিলাম। তো সিজনের মধ্যে একটা দিতে পারে পিক সিজন আর একটা হচ্ছে অফ সিজন, দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারি। তো এখানে একটা দেখেন পিক সিজন অর অফ সিজন, দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারি। তো আমাদের এতটুকু কাজ হলো। হওয়ার পর প্রথমে আমরা দেখছি যে আমার এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন বক্স, তার মানে কি এখানে আমাকে এখন ইফ এলস ইউজ করতে হবে। তো দেই, যেহেতু এখানে বলেছে ইফ ভিজিটর ডট ইকুয়ালস লোকাল, আমি এখানে ডট ইকুয়ালস ইউজ করলাম কেন, কারণ এই লোকাল কথা যেটা এই যে এই ভ্যারিয়েবল মধ্যে মানে এই যে এই ভ্যালুর মধ্যে লোকাল এটা একটা স্ট্রিং, তো আমরা ভিজিটর যেটা ভ্যারিয়েবল এর মধ্যে একটা স্ট্রিং থাকছে যেটা হয় লোকাল হবে না হলে টুরিস্ট হবে। যেহেতু এই ভিজিটর এই ভ্যারিয়েবলের মধ্যে একটা স্ট্রিং থাকছে এবং স্ট্রিং এর সাথে আমি একটা আরেকটা স্ট্রিং এর কম্পেয়ার করছি, যখন আমরা দুটো স্ট্রিং এর কম্পেয়ার করি যে এরা সমান কিনা তখন আমরা ডট ইকুয়ালস এই মেথডটা ইউজ করতে পারি, তখন আমরা ইকুয়াল ইকুয়াল ইউজ করব না। এটা কি ক্লিয়ার? আপনাদের একটা ল্যাবে আপনারা করেছেন যে দুটো স্ট্রিং যখনই আমরা কম্পেয়ার করব তখন আমরা ডট মানে ডট ইকুয়ালস ইউজ করব। তাহলে আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা একটা ইফ স্টার্ট করি যে ইফ ভিজিটর, ভিজিটর কোনটা এই যে আমার এই ভ্যারিয়েবলটা, সো এইটার ভেতরে যে ভ্যালুটা এটা ডট ইকুয়ালস কার সাথে আমি কম্পেয়ার করব লোকালের সাথে। সো লোকাল, এটা কি আমার লোকাল, এই যে ভিজিটর ভ্যারিয়েবলের মধ্যে কি ইউজার লোকাল দিয়েছে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় মানে এই ইফের ভেতরে যে কন্ডিশনটা আছে এটা যদি ট্রু হয় তাহলে আমরা এর ভেতরে এই যে ইফের ভেতরে আমরা যেতে পারবো।
ঠিক আছে, আমরা দেখি যে আমাদের ফ্লোচার্টে কি আছে। তার মানে কি এই ফ্লোচার্টের এই কন্ডিশন যদি ট্রু হয় আমরা ফ্লোচার্টের এই দিকটাতে আসবো, ট্রু লেখা আছে যেহেতু আমরা এই সাইডে আসবো। তার মানে কি আমরা ইফের ভেতরে ঢুকবো যখন তখন এই পাশের কাজটা করবো। ঢোকার পর এই কন্ডিশন যখন ট্রু হলো তার মানে হচ্ছে আমরা ইফ এই যে এর ভেতরে ঢুকলাম, ঢুকে আমরা কি করছি দেখেন, তখন আমরা এখানে আরেকটা ইফ কন্ডিশন চেক করছি যে ইফ সিজন ডট ইকুয়াল, সিজন কি এই যে এই ভ্যারিয়েবলটা, এটা কি ডট ইকুয়ালস অফ সিজন, এটা দেই। তার মানে এই কন্ডিশনটা যখন ট্রু তখন আমরা ইফের ভিতরে ঢুকলাম, ঢুকে আমরা দিচ্ছি ইফ সিজন ডট ইকুয়ালস অফ সিজন, এটা আরেকটা কন্ডিশন। দেখেন ইফের ভেতরে কিন্তু আরেকটা ইফ, সো এটা আমাদের নেস্টেড একটা ইফ। এইটা ট্রু হলো সেজন্য আমরা ওই ফার্স্টের ইফটার ভেতরে ঢুকলাম, ঢুকে এখানে আরেকটা কন্ডিশন পাচ্ছি যে ইফ সিজন ডট ইকুয়ালস অফ সিজন। এখন এই ইফটা মানে আমার এই যে এই ইফটা যদি ট্রু হয় তখন আমরা মেইনলি এখানে ঢুকতে পারবো, এই যে এই জায়গাটাতে আমরা ঢুকতে পারবো। তার মানে কি এই ইফটা যদি ট্রু হয় তখন কি প্রিন্ট করতে বলা হয়েছে দেখি। সো এই কন্ডিশন যদি ট্রু হয় আমাদের প্রিন্ট করতে বলা হচ্ছে চার্জ 150 টাকা। সো আমরা এখন এটার ভিতরে এটা প্রিন্ট করে দিই, ডট প্রিন্ট এলএন চার্জ 150 টাকা। আমার এটা প্রিন্ট হলো এই যে। তাহলে কি হচ্ছে, এটা আমার কখন প্রিন্ট হচ্ছে, আমার এটা ট্রু যখন হচ্ছে তখন আমি আউটার ইফের ভিতরে ঢুকলাম, ভেতরে ঢুকে দেখি এখানে আবার আরেকটা কন্ডিশন আছে, তো সেজন্য এই কন্ডিশনটা দিলাম। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন আমরা বলছি যে চার্জ 150 টাকা। এখন এই কন্ডিশনটা যদি ফলস হয় তার মানে আমার এই যে এই ইফটা যদি ফলস হয় ভেতরের ইফটা, তার মানে কি এটা ফলস হওয়া মানে কি যেহেতু অন্য কোনো কন্ডিশন নেই তাহলে আমরা জাস্ট এলস দিতে পারি। এলসে কখন আসবে, যখন মেইনলি আমার ইফটা ফলস হবে তখনই কিন্তু ও এলসে চলে আসবে। তো এলসে চলে এসে কি প্রিন্ট করবে, চার্জ 200 টাকা। চার্জ 200 টাকা। তাহলে আমরা বুঝছি আমাদের ফ্লো চার্টটাতে এতটুকু পার্ট কিভাবে করলাম, যে প্রথমে কন্ডিশনটা চেক করলাম, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা ওই ইফের ভেতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখি যে আমরা আরেকটা কন্ডিশন আছে, তার মানে এই ইফের ভেতরে ঢুকে আমরা আরেকটা ইফ দিব। এই ভেতরের ইফটা যদি ট্রু হয় তখন আমরা প্রিন্ট করছি চার্জ 150 টাকা, ভেতরের কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আমরা প্রিন্ট করছি চার্জ 120 টাকা। তো তাহলে এই কন্ডিশনগুলো কখন হবে, যখন আমার মেইনলি এই ইফটা ট্রু হবে তখন আমরা এই ইফের ভেতরে ঢুকতে পারবো, মানে এই কাজগুলো করতে পারবো। এখন এই ইফটাই যদি ফলস হয়, এই যে আমাদের এই ফ্লোচার্টে আমরা দিয়েছি যে এই ইফটাই যদি ফলস হয়, ফলস এর পার্ট, সো এই ইফটা যদি ফলস হয় তার মানে কি আমরা এটার এলসে যেতে পারবো, অথবা এখানকার এলস ইফও আমরা দিয়ে এই কন্ডিশনটা চেক করতে পারি। আমরা এভাবে করতে পারি যে ফলস, এইটা কন্ডিশন যেহেতু ফলস, এই কন্ডিশনটা যেহেতু ফলস হয়েছে মানে আমরা এখানে যাব না, আমরা এর এলসে যাব, এটা আউটারটার কিন্তু এটার এলসে যাব। ঠিক আছে গেলাম, গিয়ে দেখি যেহেতু ফলস হয়েছে এখানে গেলাম, গিয়ে দেখি এখানে আমার আরেকটা ইফ আছে। এটা আমরা এখানে এভাবেও দিতে পারবো যে এই এলসে আসলাম, যেহেতু এটা ফলস হয়েছে সেজন্য আমি এলসে আসলাম, এলসে এসে আবার আমি এখানে ইফ কন্ডিশন দিতে পারি, এটা করতে পারি। অথবা ডিরেক্টলি আমি এখানে এলস ইফ এখানেই দিতে পারি কন্ডিশনটা। আমি আগে এভাবে দেখাই দিই যে এলস মানে ফলস হলো যেহেতু এখানে আসলো, আসার পরে ও চেক করছে আবার সিজন আমার অফ সিজন কিনা এটাতে আসার পর। তো এখানে আমরা এই কন্ডিশনটা সেম কন্ডিশন আবার এখানেও হবে, সো আমার সিজন অফ সিজন কিনা এই কন্ডিশনটা আমি চেক করছি কোথায়, এটা কখন এটা কন্ডিশন চেক করছি যখন এই যে আউটার ইফটা যখন ফলস হচ্ছে তখন আমি এখানে আসলাম, এসে আমি আরেকটা ইফ চেক করছি যে এটা অফ সিজন কিনা। যদি অফ সিজন হয় মানে ট্রু হয় মানে এই পাশে আসবে, যে কি প্রিন্ট করবে চার্জ 200 টাকা, চার্জ এখানে মেইনলি 200 টাকা হবে। এখন আমার অফ সিজন যদি না হয় মানে আমার এই কন্ডিশনটা ফলস, তার মানে এটার এলসে আসবে। ইনার ইনার ইফটা যদি এই ইফটা যদি ফলস হয় ও এইটার এলসে আসবে,
এটা এলসে আসবে, মানে এই কন্ডিশন যদি ফলস হয় মানে এটা এই পাশে আসবে, এসে প্রিন্ট করবে চার্জ 400 টাকা। তো এখানে প্রিন্ট করবে চার্জ 400 টাকা। তো এতটুকু কি বুঝছি সবাই? কারো কোনো সমস্যা এটা নিয়ে? এটা না হচ্ছে ম্যাম, এটা বুঝছি, কিন্তু আচ্ছা ম্যাম আমি এই কমেন্ট সেকশনে একটা সিরিজ লিখছি, ওই সিরিজটা কিভাবে প্রিন্ট করব আমি একটু এটার কথা দেখা বলছি, দেন। ওটা পরে দেখি। যে এটা বুঝছি ম্যাম। আচ্ছা, বাকিদের কোনো সমস্যা আছে এই ফ্লো চার্ট নিয়ে, যে কোথায় ইফ এলস, যাদের ইফ এলস এর প্রবলেম ছিল? যাদের ইফ এলস এর প্রবলেম ছিল, কার ছিল জানো? সিরাজু সাকিব, প্রাচী, প্রাচী আছেন? ওকে, সো ফ্লো চার্টে তাহলে আই গেস কারো প্রবলেম নেই ফ্লো চার্ট থেকে কোড করার সময়। কখন আমার এই পাশ থেকে এসে আমি কোথায় ইফ এলস দিব? আমি কিন্তু এখানে এলসিফও দিয়ে এই কাজগুলো করতে পারতাম। সেটা কি আপনারা জানেন কিভাবে করতে হয়? আমি যদি এলসে না আসে, এখানে যদি আমি এলসিফ দিতাম, ওখানে তখন আরেকটা কন্ডিশন কন্ডিশন ইউজ দিতে করতাম। হতো। হ্যাঁ আমরা জাস্ট এইখানের মধ্যে মনে করো আমি এলসে না আসে, মানে এলস না লিখে আমি জাস্ট ডিরেক্টলি আমরা এলসিফও দিতে পারি, কারণ এই ইফটা ফলস হলেই তো আমরা একমাত্র এলসিফে আসতে পারবো, তাই না? তখন আমরা এই কন্ডিশনটা এখানে না দিয়ে এই এলসিফ এর ভেতরে দিব। এভাবে আমরা জিনিসটা করতে পারি। তো এটা এইভাবে দেওয়াই বেটার, তাহলে জিনিসটা সুন্দর মতো বোঝা যাচ্ছে। এইটা ফলস হলে আমরা এলসে আসবো, এলসে এসে আবার চেক করবো যেটা। আচ্ছা, এরপরে যেটা দেখাই, ইফ এলস নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? ইফ এলস এর আমাদের ইয়াগুলো মনে আছে, যে আমাদের কি বলে স্কোপের কথা মনে আছে? যখন মনে করেন কোনো কিছু প্রিন্ট করব, আমরা একটা ভ্যারিয়েবল কোথায় ডিক্লেয়ার করলে কোন জায়গায় আমরা প্রিন্ট করতে পারবো কি পারবো না। মনে করেন আমরা কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু আমরা প্রিন্ট করছি, সো আমরা মনে করেন ডিক্লেয়ার করলাম এখানে যে, আমি এটা একটু কেটে দিই তাহলে, এটা যদি বুঝে থাকেন, অথবা আমি আরেকটা ফাইল খুলি, এটা সেভ করে রাখি, থাক, আমি আরেকটা ফাইল খুলি। মনে করেন এখানকার এতগুলো কোড কমাই ফেলি, বুঝতেইছি না। মনে করেন আমাদের এইরকম আছে, ওকে। সো মনে করেন আমাদের একটা ভ্যারিয়েবল আছে, যে আপনি লিখেছেন এখানে ইন্ট এক্স ইকুয়াল 5, লিখে আপনি এই জায়গায় প্রিন্ট করছেন সো এটা কি প্রিন্ট হবে? এই লাইনটা, এই লাইন কি প্রিন্ট হবে? যদি ম্যাম কন্ডিশন ফিল আপ করে তাহলে। কন্ডিশনের কথা না, মানে কন্ডিশনে ঢুকলো আমার, আমি এগুলোর কথা আমি চিন্তা করছি না আপাতত। মনে করেন এটা আমরা ওই কোডের হিসাব না, আমি জাস্ট এতটুকু স্কোপ বোঝানোর কথা বলছি। তো এটা কি আমার প্রিন্ট হবে, তাই না? কারণ আমার এই যে জি। এক্সটার স্কোপ কোথা থেকে শুরু হচ্ছে, এক্স যেহেতু আমার ইফের ভেতরে আছে, যেহেতু আমার 11 নম্বর লাইনে শুরু হয়েছে, তো ও কি করবে, ওর স্কোপ হচ্ছে এই লাইন থেকে শুরু করে, যেহেতু ইফের ভেতরে আমি ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ করেছি, সো ও এই এক্সটা আমরা শুধুমাত্র এই ইফের ভেতরে, মানে যেখান থেকে লিখেছি 11 নম্বর লাইন থেকে শুরু করে এই ব্র্যাকেটের, মানে এই 14 নম্বর ব্র্যাকেটের আগ পর্যন্ত আমরা হচ্ছে ইফটাকে প্রিন্ট করতে পারবো, এই যে এক্সটাকে প্রিন্ট করতে পারবো। এখন আমি প্রিন্টটা এখানে না দিয়ে যদি এখানে দিতাম, তাহলে কি কাজ করতো? এই এক্সটা আমি না ডিক্লেয়ার মিস ইনিশিয়াল কাজ করেছি করতে। এখানে, বাট আমি প্রিন্ট করছি এই ইফের বাইরে, এই যে এই স্কোপের বাইরে এখানে করছি, তাহলে কিন্তু আমার এই যে এক্সটা প্রিন্ট হতো না, কারণ ওর স্কোপ হচ্ছে এখান থেকে এতটুকু। বাট
বাট আমরা যদি চাই যে আমাদের এই একটা ভ্যারিয়েবল আমরা এখানে আপডেট করব, করে আমি ইফ এলস এর বাইরে প্রিন্ট করব, তখন আমাকে কি করতে হবে, এইখানে মনে করেন এক্সটা আমি প্রথমে ধরেন এখানে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে ফেললাম বা ডিক্লেয়ার করলাম উপরে, করে এখানে আমি ওটার ভ্যালু আপডেট করে দিলাম যে x = 5। এই কন্ডিশন এরকম হলে আমি x এর ভ্যালুটা চেঞ্জ করব। আমি কিন্তু আবার বলছি যে এটা কিন্তু আগের প্রবলেমটা না, আমি জাস্ট আগের মানে টেমপ্লেটটাতে এটা আমি ইউজ করছি, সেজন্য এটা ধর আমি স্কোপ বোঝানোর জন্য চেষ্টা করছি। যে আমি যদি দেখেন এখানে যদি ডিক্লেয়ার করি, মানে এখানে দেখেন ডিক্লেয়ার কিন্তু এবার এই যে 9 নাম্বার লাইনে করছে, তাহলে স্কোপ কোথায়, যেহেতু ওটা আমার এই ব্র্যাকেটের ভেতরে, তাই না, এই যে মেইন মেথডের ভেতরে, ও কি করবে 9 নাম্বার লাইন থেকে শুরু করে একদম 21 নাম্বার লাইনের আগ পর্যন্ত এতটুকুর মধ্যে যদি আমি এটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে আমি প্রিন্ট করতে পারবো, কারণ স্টার্ট হয়েছে এখান থেকে, ও এই ইফের ভেতরে না, সেজন্য হচ্ছে আমি এক্সট্রাকে এখানে প্রিন্ট করতে পারবো। তো আপনাদের যদি এরকম কোনো টাস্ক থাকে যে মনে করেন ওই এর ভেতরে ইফের ভেতরে আপডেট করতে হবে এবং ওটা প্রিন্ট করতে হবে ইফের বাইরে, তখন এই যে ইফের বাইরে আগে ডিক্লেয়ার করে নেবেন, এখানে আপডেট করার হলে করবেন এবং ইফের বাইরে এভাবে প্রিন্ট করতে পারবেন। তো ডিক্লারেশনটা কোথায় করছি এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি মনে করেন দরকার হয় যে না আমি ইফের বাইরে আমাকে প্রিন্ট করার কোনো দরকারই নেই, তাহলে আপনারা জাস্ট এখানে ডিরেক্টলি ইফের ভেতরে এভাবে ইনিশিয়ালাইজ করতে পারেন, ইনিশিয়ালাইজ করে এখানে প্রিন্ট করে দেন, এটা সমস্যা নেই। বাট আমার যদি দরকার পড়ে এখানে প্রিন্ট করার ইফের বাইরে, তখন আমাকে ডিক্লেয়ার করতে হবে ও বাইরে। এটা হচ্ছে আমাদের ইফের স্কোপের ব্যাপার। ম্যাম ভ্যালুটা 0 দেয়া কি ম্যান্ডেটরি? 0 আসলে ধরে মনে করেন ধরে রাখলে যে 0 ইনিশিয়ালাইজ করার সময় আমরা যদি কোনো একটা ভ্যালু দিতে চাই এভাবে দিয়ে রাখে। 1 ও দেওয়া যাবে, যে কোনো কিছু দেওয়া যাবে না, সাধারণত 0ই ধরে। মানে আমরা যখন মনে করেন কোনো ভ্যারিয়েবল ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল যখন ইনিশিয়ালাইজ করি, আমরা সাধারণত নরমালি 0 দিই, যদি না ওটা ওই 0 ভ্যালুটা আমার কোনো মানে কন্ডিশন অথবা কোনো কিছুতে এফেক্ট করে। যদি এফেক্ট করে তখন তো সমস্যা, যে 0 যে মিন ম্যাক্স ক্যালকুলেট করার সময় অনেক সময় 0 যদি ধরি, অনেক সময় মানে ওইরকম যদি কোনো কন্ডিশন ওভাবে দেই তখন সমস্যা করতে পারে। লাইক আমরা নেগেটিভ নাম্বার নিচ্ছি, মিনিমামের ভ্যালু আমরা ধরেন 0 নিলাম, তার আমার মিনিমাম তো আবার নেগেটিভ নাম্বারও হইতে পারে, তো তখন আসলে তখন একটু প্রবলেম হতে পারে। তো আমরা কিভাবে কন্ডিশনগুলো নিচ্ছি সেটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। যদি এরকম কন্ডিশনে কোনো ডিপেন্ড না করে, তাহলে আমরা সাধারণত এই যে কোনো ভ্যারিয়েবল যদি ফার্স্ট ইনিশিয়ালাইজ করার সময় 0 নিই, ইন্টিজার, ডাবল নিলে 0.0, স্ট্রিং নিলে এমটি স্ট্রিং, যে স্ট্রিং s ইকুয়াল এমটি স্ট্রিং, এইভাবে জাস্ট। তো এগুলো হচ্ছে ইনিশিয়ালাইজ করার সময় কিছু ডিফল্ট ভ্যালু ধরে নেয় সাধারণত নরমালি। 0 বলতে আমরা বুঝাই কোনো ভ্যালু নেই, 1 বলতে তাও একটা মিনিংফুল বুঝায় যে আমরা কেন 1 নিলাম। 0 নিলে সাধারণত প্রথমে সেরকম কিছু মিনিং বোঝা যায় না, একটা ভ্যালু জাস্ট 0 একটা ভ্যালু ধরে রেখেছে এরকম, এটার জন্য হচ্ছে। আমি যদি জাস্ট ইন্ট x দিয়ে ইনিশিয়ালাইজ করি তাহলে হবে না? আবার একটু বলবেন, বুঝতে যায়নি। কোনো ভ্যালু নিলাম না, মনে করেন যে 0 নিলাম না, আমি জাস্ট ইন্ট x দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম, আর আমি স্টেটমেন্টের ভিতরে হচ্ছে মান নিলাম। ডিক্লেয়ার করলেন জাস্ট, এটা বলছেন? ডিক্লেয়ার করলাম আর ভ্যালু নিলাম সেইটার মধ্যে। আচ্ছা থামেন, আমি এখানে একটা দেখাই আপনাকে, এটা একটু কেটে দেই, স্ক্যানারও কাটি। টাস্ক 1 দিলাম, মনে করেন আমি এখানে নিচ্ছি ইন্ট এক্স, আর এখানে ধরেন আমি নিলাম ইন্ট আই ইকুয়াল 5, একটা ভ্যালু নিয়েছি। আমি এখানে কন্ডিশন দিচ্ছি যে ইফ আই গ্রেটার দেন 1, তাহলে আমি x এর ভ্যালু দিয়ে দিব হচ্ছে ধরেন 3, দিয়ে আমি এক্সট্রা প্রিন্ট করে দেব। এইরকম টাইপের বলছে, রাইট? জি ম্যাম, এটাই বলছি। বুঝছি কিনা দেখেন। কি বলছে?
পাবলিকের ফিটা কত হয়েছে? জি ম্যাম। আপনি যদি কোনো কিছু ইনিশিয়ালাইজ না করতে চান তাহলে এভাবে রাখতে পারেন, জাস্ট ডিক্লেয়ার করে। আর মনে করেন অনেকগুলো ভ্যারিয়েবল যদি করেন, যে আপনাদের ট্রেসিংটা মনে আছে যে এইভাবে অনেকগুলো ভ্যারিয়েবলের ভ্যালু এইভাবে জাস্ট ডিক্লেয়ার করে করে রাখতে পারেন, বা ইনিশিয়ালাইজ এক লাইনে করতে পারেন। যদি সবগুলোই ধরেন ইন্ট হয়, জাস্ট কমা কমা দিয়ে দিয়ে করতে পারেন, তাই না? মনে আছে ওটা? জি ম্যাম মনে আছে। ওটা এক লাইনে জাস্ট কমা কমা দিয়ে করা যায়, যে আপনি এক লাইনে অনেকগুলো ভ্যারিয়েবল নিলেন, মনে করেন x ইকুয়াল 2 নিলেন, তারপর p ইকুয়াল 3 নিলেন, তাহলে কি হচ্ছে এখানে কিন্তু একবারে আমি অনেকগুলো ভ্যারিয়েবল এক লাইনে যদি আপনারা ডিক্লেয়ার আর ইনিশিয়ালাইজ করতে চান, সবগুলো সেম ডেটা টাইপ, সবগুলো ইন্ট। একটা ভ্যারিয়েবল নিলাম x, সেটার ভ্যালু 2, আরেকটা ভ্যারিয়েবল নিলাম p, সেটার ভ্যালু 3। তো এগুলো কিন্তু সেমিকোলন দিয়ে করা যাবে না, কমা কমা দিয়ে করতে হবে, যে x p এইভাবে এক লাইনে করা যায়। এটা হচ্ছে একটা। সো ব্রাঞ্চিং নিয়ে আর কারো কোনো প্রবলেম? হ্যাঁ ম্যাম, কমা দিয়ে করা যায় বললেন? আপনার ফ্লোচার্ট ট্রেসিংটা দেখেননি? এখানেই তো একটা ট্রেসিং ছিল, এই যে এই ট্রেসিংটা করেননি আপনারা, দেখেননি? এই যে এইভাবে এখানে এক লাইনের মধ্যে আপনারা অনেকগুলো ভ্যারিয়েবল মেইনলি হচ্ছে ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ করতে পারবেন, যদি সবগুলো ডেটা টাইপ সেম হয়। হ্যাঁ, ওটা তো লাগবেই ম্যাম, কারণ লুপের ভিতর কখন কোন ভ্যারিয়েবল লাগে বলা যায় না, এজন্য নেওয়া লাগবে। নেওয়া লাগবে আমি সেটা কথা বলিনি, আপনি সেম জিনিসটা তো আপনি এভাবে করতে পারতেন না, যে আই একটা লাইনে লিখলেন, এক্স আরেকটা লাইনে লিখলেন, আলাদা আলাদা লাইনে। আমি এক লাইনে নেওয়ার কথা বলছি, যে মনে করেন আপনি এভাবে যদি না করেন, না করে ডিরেক্টলি আপনি এভাবে করছেন যে আই ইকুয়াল 5 আর এক্স ইকুয়াল 3, ধরেন এভাবে নিলেন, বা এক্স ইকুয়াল 2 এভাবে নিলেন, তাহলে কি হচ্ছে এক লাইনে আমি দুটো ভ্যারিয়েবল একসাথে ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ করতে পারলাম, সেম ডেটা টাইপের যদি হয়, তাহলে আমরা এক লাইনে করে ফেলতে পারি যদি আপনারা করতে চান। সো এই জিনিসটা int I ইকুয়াল 5, x ইকুয়াল 2, এটা যেটা এর আগে আমি যেভাবে করলাম সেটা x ইকুয়াল 2, সেম জিনিস আসলে মিন করে। এটা ডিফারেন্ট লাইনে বোঝায়, এটা এক লাইনেও করা যায়। আপনাদের জন্য যেটা সুবিধা সেটাই করবেন। সাধারণত কোডে আমরা যখন করি আলাদা আলাদা লাইন ডিক্লেয়ার করি, মানে ডিক্লেয়ার আর ইনিশিয়ালাইজ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। বাট এই ট্রেসিং এ অনেক সময় আপনারা এইরকম করে পাবেন যে এক লাইনে অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ করা হয়েছে, সো দুটো আসলে সেমই মিনিং করে। আর ইফ এলস নিয়ে আর কোনো সমস্যা আছে? মিস কয়েকটা কোশ্চেনে থাকে মিস, মানে লেখা থাকে যে ইনপুট ফ্রম দ্য ইউজার, আর কয়েকগুলোতে মিস এটা লেখা থাকে না মিস। তো যেগুলোতে লেখা থাকে না ওটা কি মিস ইচ্ছা মতো ইনিশিয়ালাইজ করে নিতে পারবো মিস? কি লেখা থাকে? কিছু তো অবশ্যই লেখা থাকবে মিস। কিছু লেখা থাকে না মিস, কয়েকগুলোতে লেখা থাকে যে ইনপুট ফ্রম দ্য ইউজার, আরেকটাতে মিস কিছুই লেখা থাকে না, জাস্ট এমনি নরমাল কোশ্চেনের মতো থাকে, আর বলে যে আউটপুট এরকম আসবে। সেটা কি আপনাদের ইনপুট, যে স্ক্যানার ইনপুট নেওয়ার পর থেকে এরকম কোনো एग्जांपल আপনি পেয়েছেন? জি জি মিস, স্ক্যানার ইনপুট দিয়ে করে মিস। হ্যাঁ, আপনি আমাকে একটু দেখাতে পারবেন যে কি মানে বোঝা যাচ্ছে? কোনো পার্টিকুলার টাস্কের কথা না দেখলে তো আমি সেটা বুঝতে পারছি না। আপনাদের কোনো সেকশনের ল্যাবে এরকম ছিল যে লাস্ট একটা ল্যাব কুইজ কালকের, যারা মেইনলি কয়টা দিকে 11টা ল্যাব কালকের ছিল, একটা প্যাটার্ন প্রিন্ট করতে দিয়েছিল, কেউ আছে 11টার দিকে? হ্যাঁ, তো ওখানে মিস আমাদের ওটা করাইছিল মিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা 11টার দিকে ল্যাব করতেন, মানে করেন কালকে? গতকাল না মিস, আমাদের তো যে মিস ওই ওয়েডনেসডে ছিল মিস, বুধবারে ছিল মিস। কালকে বুধবার না? গতকালই তো বুধবার ছিল। হ্যাঁ জি মিস, গতকালই মিস। জি মিস। হ্যাঁ, সো মনে করেন আপনাদের প্যাটার্ন কি রকম ছিল? 128 কমা মানে সামথিং এরকম করে একটা প্যাটার্ন দেওয়া ছিল। তো আর শেষে মনে করেন কত জানি একটা ছিল, আমার মনে নেই, ধরেন আমার 9 ছিল, এখানে অনেকগুলো কমা কমা দিয়ে ভ্যালুগুলো দেওয়া ছিল। কারণ আমি দিলাম হচ্ছে ধরেন 128, 3, 5, আমি এরকম করে জাস্ট দিলাম কয়েকটা ভ্যালু। ওখানে কিন্তু এভাবে বলেনি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, তাই না? ওই প্যাটার্নটার জন্য কিন্তু ইনপুট নেওয়ার কোনো দরকারই ছিলও না।
যেটা আপনাদের ওই কুইজের ওই প্রবলেমটা ছিল। জি মিস, ওখানে কোশ্চেনে দিয়ে দিছিল মিস। কারণ ওখানে আপনার স্টার্ট করতে হবে শুধুমাত্র ওই প্যাটার্নটার অতটুকু থেকে অতটুকু প্যাটার্ন প্রিন্ট করতে হবে, টোটাল প্যাটার্ন কিন্তু প্রিন্ট করতে বলেনি, সেজন্য আপনি ইউজার ইনপুট ওখানে কিন্তু নিতে বলে নাই, সেজন্য নিতে হবে না। সো মোস্টলি দেখা যায় যে আপনাকে ইউজার ইনপুট নেওয়ার কথা থাকলে মোস্ট অফ দ্য টাইম আপনার ইউজার কাছে ইনপুট নিতেই হবে, মানে মানে দেওয়াই থাকবে যে টেক ইনপুট ফ্রম দ্য ইউজার, এই কথাটা মোটামুটি লেখাই থাকে, ইউজার ইনপুট বা টেক ইনপুট ফ্রম দ্য ইউজার, মোটামুটি এই কথাটা লেখাই থাকে। আর যদি বলে ফর দ্য গিভেন ইনপুট ডু দিস, অনলি ফর দ্য গিভেন ইনপুট, এরকম করে যদি কিছু থাকে তাহলে স্যাম্পল ইনপুটে যেটা আছে সেটাই এক্স্যাক্টলি ওটাই নিতে হবে। জি মিস, বুঝতে পারছি। সো মোস্ট অফ দ্য টাইম মানে আপনাদের আসলে নরমাল টাস্ক গুলো আসলে গিভেন ইনপুট মানে ইউজার ইনপুট নিয়েই করতে হবে, তাহলে মানে স্ক্যানার নিতেই হবে ম্যাক্সিমাম টাইম। বাট কিছু কিছু টাস্কের ক্ষেত্রে দেখা যায় যে ওই রকম থাকে যে না, যেহেতু মানে ইউজার ইনপুট নিতে হবে না, ওটার জন্যই করতে হবে একদম। তো ইউজার ইনপুট নিলে আপনাকে গিভেন ফ্রম দ্য ইউজার এই কথাগুলো আসলে থাকবে, এগুলো একটু দেখিয়ে পরীক্ষার সময় বিশেষ করে। পরীক্ষার সময় আমি আরেকটা কথা বলি, টাইম মেইনটেইনের ব্যাপারটা। টাইম কিন্তু আপনাদের খুব একটা বেশি না, তাই না? কতক্ষণ টাইম? 70 মিনিটস? 70 মিনিটস মিস। 70 মিনিটসে কিন্তু 3টা প্রশ্ন মানে প্রবলেম সলভ করতে হবে। তো টাইম ম্যানেজমেন্টের প্রথম থেকে একদম যেন ঠিকঠাক করে পড়েন, টাইম লস করা যাবে না। যখন আমি কথা কিন্তু আমি বারবার বলছি, দেখেন যখনই ধরেন যে কোনো একটা টাস্ক ধরলেন, যদি না পারেন যে না আমার মাথায় আসছে না, আমি এখন পারছি না আপাতত, সাথে সাথেই ওই প্রবলেমটা ওখানে স্টপ করেন, আপনাকে ওটা নিয়ে বেশি ভাবতে হবে না। আপাতত ওখানে একটু রাখেন, পরের টাস্কগুলো দেখেন যে আমার মনে হচ্ছে কম্পারেটিভলি এটা ইজি, যেহেতু 3টা থাকবে। সো আপনার ওই পরের টাস্কগুলোতে আপনারা চলে যাবেন, চলে গিয়ে ওই টাস্কগুলো হচ্ছে করা স্টার্ট করবেন। একটা প্রবলেম যদি আপনি অনেক বেশি টাইম লস করেন, আপনি কমপ্লিট করতে পারবেন না। তো কমপ্লিট করা ইম্পর্টেন্ট। আর ট্রেসিং এর সময় ট্রেসিং এর আউটপুটটা অবশ্যই অবশ্যই কোশ্চেনের মধ্যে লিখবেন। এটা যদি না লিখেন তাহলে কিন্তু আপনি যদি মানে ফুল আউটপুটও ঠিক করেন, খাতায় শুধুমাত্র রেখে দেন, কোশ্চেনের মধ্যে আউটপুট বক্সে যদি না লিখেন, আপনি 0 পাবেন, কোনো মার্কস পাবেন না। এবং খাতার আচ্ছা মধ্যে ম্যাম, একটা অবশ্যই কোশ্চেন আছে। ট্রেসিং টেবিলটা থাকতে হবে। আপনি যদি ধরেন পাশের জন্য দেখে জাস্ট আউটপুটটা কোশ্চেনে লিখে দিলেন, আপনার খাতায় কোনো ট্রেসিং টেবিল নেই, তাহলেও কিন্তু 0। তো আপনাদের খাতায় অবশ্যই আপনার ট্রেসিং টেবিলটা থাকতে হবে এবং কোশ্চেনের মধ্যে আউটপুট বক্সে আউটপুট গুলো থাকতে হবে। মিস খাতার মধ্যে তো আউটপুট লিখতে হবে না মিস, কোশ্চেনে লিখলে এনাফ না মিস। লিখেন আপনার ইচ্ছা, বাট কোশ্চেনের মধ্যে অবশ্যই থাকতে হবে। জি মিস, বুঝতে পারছি। আপনারা পেন্সিল দিয়ে ওগুলো করার চেষ্টা করবেন ট্রেসিং গুলো, কারণ অনেক কাটাকাটি হতেই পারে, পেন্সিল ইউজ করবেন। আচ্ছা মিস, মনে করেন যে প্রথম কয়েকটা আউটপুট ঠিক হইলো, বাট মাঝখানে 2-3টা আউটপুট ভুল হইলো, তাহলে কি পুরোটাই 0? মনে করেন প্রথম 3টা ইনপুট ঠিক হলো, তারপরে যদি একটা আউটপুট ভুল হয়, তারপরে মোস্ট অফ দ্য টাইম যে আপনার বাকি সবগুলোই ভুল হয়েছে পরের গুলো, তাহলে প্রথম যে কয়েকটা সিরিয়ালে আপনি ঠিক করেছেন ওই সিরিয়াল কয়েকটা আপনার মনে করেন ঠিক হবে। এর জন্য মার্কস তো দেওয়া হবে? হ্যাঁ, যতটুকু ঠিক হয়েছে, জয়টা ঠিক হয়েছে, সেগুলোর জন্য আপনি মার্কস পাবেন। ম্যাম আমাদের ফ্লো চার্ট কি আঁকতে হবে, মানে কোশ্চেন যদি থেকে ওরকম আঁকতে আঁকতে হবে? বলে না, যদি আপনাদের আঁকতে বলে তাহলে আঁকতে হবে, কারণ কোশ্চেনের উপর ডিপেন্ড করবে যে আসলে আঁকতে বলবে কি আঁকতে বলবে না। সো রেডি থাকেন, যে কোনো তাহলে টাইপের তো ফ্লো চার্ট রিলেটেড অবশ্যই প্রবলেম থাকবে, কোডিং রিলেটেড প্রবলেম থাকবে, ট্রেসিং প্রবলেম থাকবে, 3টা প্রবলেম থাকবে। এখন কিভাবে করতে মানে পারেন মিস এটা ডিপেন্ড ফ্লো করবে। চার্ট থাকবে, কোডিং থাকবে আর ট্রেসিং থাকবে, এই 3টা? হ্যাঁ, 3টাই থাকবে। ওকে, আমরা তাহলে একটু প্রবলেমের দিকে যাই। এরপরে কোনটা সলভ করব? আমরা প্রাইম পারফেক্টটা একটু দেখি, তাই না? ফর এন্ড হোয়াইল লুপ। আচ্ছা, আমরা হচ্ছে ওই প্রাইম পারফেক্ট আমরা লুপ দিয়ে সলভ করব, সেটা একটু দেখি। মিস কোনো তো অপশন থাকবে না মিস? না 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 না, 3টা প্রশ্ন থাকলে 3টাই অ্যানসার করতে হবে। তাহলে আমরা প্রথমে একটু দেখি যে প্রাইম নাম্বার কাকে বলে। আমরা এটা ক্লাসেও দেখেছি, যাদের প্রবলেম তারা একটু দেখেন। তো প্রথমে আমরা প্রাইম নাম্বার যেটা বুঝি, যে যেই নাম্বারগুলোর ডিভিজার কয়টা থাকবে? 2টো। কি কি দুটো ডিভিজার? একটা হচ্ছে
1 আর এটা হচ্ছে ওই নাম্বারটা নিজেই। কিরকম? আমাদের একটা নাম্বার হচ্ছে 5, সো এই নাম্বারের ডিভিজর কে কে? 1 and 5 নিজেই, কারণ এর ডিভিজর কোনো একটা নাম্বারের ডিভিজর থেকে কত পর্যন্ত হতে পারে? 1 থেকে ওই নাম্বারটা পর্যন্ত হতে পারে। যদি মনে করেন আপনার নাম্বারটা যদি 6 হয় তাহলে ওর ডিভিজর কে কে? 1 2 3 6 এই পর্যন্তই হতে পারে। তাহলে 1 থেকে ওই নাম্বার পর্যন্ত সবগুলো নাম্বার মিলিয়ে আমাকে চেক করে করে যেতে হবে যে কোনটা ওর ডিভিজর। ডিভিজর বলতে তাহলে আমরা কিভাবে বের করতে পারি? তো ওকে মিলে ডিভাইড করতে যে পারে সেই হচ্ছে ওর ডিভিজর। 6 কে 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 ডিভাইড করতে পারে? 1 2 3 6 কিভাবে বের করব? 6 mod 1 যদি ইকুয়াল 0 হয় তাহলে আমি বলতে পারবো যে ওর ডিভিজর হচ্ছে 1। 6 mod 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে আমি বলতে পারবো যে 2 হচ্ছে ওর ডিভিজর, কারণ এই 2 কে দিয়ে আমি 6 কে ভাগ করতে যদি পারি তাহলেই মেইনলি আমার ও ডিভিজরটা যেটা মড করার পর ওটা হচ্ছে মেইনলি 0 আসবে। 6 mod 2 0 আসবে। তো এইভাবে মনে করেন আমরা চেক করে করে যাব কত থেকে কত পর্যন্ত? 6 mod 3 ইকুয়াল 0 কিনা, 6 mod 4 ইকুয়াল 0 কিনা, 6 mod 5 ইকুয়াল 0 কিনা, 6 mod 6 ইকুয়াল 0। এটা হচ্ছে 6 এর জন্য। 5 এর জন্য কি রকম হবে? জাস্ট এই 6 গুলোর জায়গায় 5 পর্যন্ত আসবে, তাহলে এই জায়গাগুলোতে জাস্ট 5 হবে। আর এটা আমার তো লাগছে। তো 5 এর জন্য মানে তাহলে কি হচ্ছে? 5 এর জন্য আমি চেক করব 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে ওই নাম্বারটা পর্যন্ত আমি চেক করব। এই যে সো আমার নাম্বারটা ইউজার গিভেন নাম্বারটা যদি n হয় তাহলে nটা হচ্ছে 5, তাহলে আমি কত থেকে কত পর্যন্ত চেক করব? 1 থেকে মেইনলি n পর্যন্ত আমি চেক করব। মনে করেন এটা হচ্ছে আমার লুপের এই আইটা। সো আমরা বলতে পারি যে কোনো একটা প্রাইম নাম্বার, আমরা তো প্রাইম নাম্বার তাহলে বুঝছি যে কোনো নাম্বারে যদি মাত্র দুইটা ডিভিজর থাকে, একটা হচ্ছে 1 এবং ওই নাম্বারটা, তাহলে সেগুলোকে আমি প্রাইম নাম্বার বলতে পারছি। তো প্রাইম নাম্বারের ডিভিজর তাহলে কয়টা? অবশ্যই দুইটা। তো যেই নাম্বারগুলো ডিভিজর 2 সেটাকে আমি বলতে পারবো প্রাইম নাম্বার। কিভাবে আমি দুইটা বলতে পারবো? যখনই আমরা একটা ডিভাইড করতে পারবো, মানে এই কন্ডিশন যখনই ট্রু হবে আমি একটা করে কাউন্ট করব যে a 5 mod 1 ইকুয়াল 0, ইয়াস এটা ট্রু, যেহেতু আমি কাউন্টের মান 1 করলাম। 5 mod 2 ইকুয়াল 0, না এটা ট্রু না, এটাও ট্রু না, এটাও ট্রু না। 5 mod 5 ইকুয়াল 0, ইয়েস এটাও ট্রু, যেহেতু সেজন্য আমি কি করব? কাউন্টের ভ্যালু আরেক বাড়াবো। আগে 1 ছিল, সো 1 প্লাস 1 হচ্ছে 2 হয়ে যাবে। এটাই মেইনলি আমাদের টাস্ক। তাহলে দেখেন ইউজার আমাকে একটা নাম্বার দিবে, সেটা হচ্ছে n। আমরা একটা স্ক্যানার ইনপুট নিই, স্ক্যানার নিতে পারেন অথবা এমনি একটা নেব। এখানে আমি একটা নাম্বার নিচ্ছি যে ইঞ্চ নাম ইকুয়াল, আমি আপাতত নিয়ে নিচ্ছি 5। এটা ইউজার ইনপুট আপনারা নেবেন, আমি জাস্ট এমনি দেখানোর জন্য নিচ্ছি। তাহলে আমি কি বলছি আমার কি কি লাগবে? আমরা এই জিনিসটা দেখে তাহলে একটু বোঝার ট্রাই করি। আমার একটা লুপ লাগবে, এটা আমরা বুঝছি কেন, কারণ আমার ওই ইউজার গিভেন না এনটাকে আমার 1 থেকে i এই যে n পর্যন্ত 1 থেকে ওই n পর্যন্ত ডিভাইড মড করে করে চেক করতে হবে। তাহলে আমার একটা অবশ্যই লুপ লাগবে। তাহলে আমরা একটা লুপ লিখে ফেলি আগে। ফর int i ইকুয়াল, i এর ভ্যালু স্টার্ট করছি 1 থেকে, কারণ 1 থেকে ওই নাম্বার পর্যন্ত আমি চেক করব। i কত পর্যন্ত যাবে? লেস দেন ইকুয়াল ওই নাম্বারটা পর্যন্ত যাবে, আর প্রত্যেকবার এক এক করে বাড়বে। ঠিক আছে, এতটুকু করলাম। এখন লুপের ভিতরে ঢুকে আমার কাজ কি? আমার কাজ যে এই নাম্বারটাকে বা এনটাকে আমি আই দিয়ে মড করতে পারবো কিনা, এটাই তো আমার এখানকার আমরা করেছিলাম যে এই এনটাকে আমরা আই দিয়ে মড করেছি। প্রথমবার আই এর ভ্যালু কত? প্রথমবার আমার আই এর ভ্যালু 1। এই যে এটার ক্ষেত্রে আই এর ভ্যালু প্রথমবার লুপে ঢুকে, মনে করেন এই যে এই জায়গাটাতে লুপে ঢুকে আই এর ভ্যালু হচ্ছে 1। তো যখন আই এর ভ্যালু 1
আমি মনে করেন এখানে আমার যেহেতু এখানে ইফ লুপের ভিতরে ঢুকছি, আমি কন্ডিশন দিচ্ছি যে n mod I equal 0, এই যে 5 mod I equal 0, যদি এটা ট্রু হয় মানে I তাহলে n এর ডিভিজর হবে। আমরা কি করছিলাম, যখনই কোনো কিছু কোনো একটা নাম্বার এই n এর ডিভিজর হচ্ছিল, আমরা কি করছিলাম, কাউন্টের ভ্যালু বাড়াচ্ছিলাম। তো কাউন্ট করছিলাম, এক এক করে কাউন্ট করছিলাম যে এর ডিভিজর কয়টা। তো এই কাউন্ট করা মানে হচ্ছে যোগ করা। তো আমরা লাস্ট ক্লাসে কিন্তু বারবার পড়েছি যে যখনই আমরা সাম করতে যাই, কোনো কিছু কাউন্ট করতে যাই, আমার একটা ভ্যারিয়েবল লুপের বাইরে আমাকে ধরে নিতেই হবে। তো আমরা এখানে ধরে নিলাম ইন্ট কাউন্ট, আর যেহেতু যোগ করবো সেজন্য অবশ্যই এর ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করছি 0 দিয়ে, কারণ যোগ করবো ওটা আমি একটা এমটি একটা ধরেন বক্স রাখে দিলাম, ওর ভ্যালু 0। তো যখন আমার n mod I equal 0 হবে, তার মানে কি এই আইটা n এর ডিভিজর হবে, তখন আমি কি করব, কাউন্টের ভ্যালু 1 বাড়াই দিব। সো কাউন্ট প্লাস প্লাস অথবা কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, কাউন্টের আগের যে ভ্যালুটা ছিল তার সাথে আমি 1 যোগ করে দিলাম। মিস কাউন্টটা কি আরেকবার বলবেন? আপনার কথা বোঝা যাচ্ছে না, আরেকবার বলেন। কাউন্টটা কি একটু আরেকবার বলবেন? আচ্ছা, কাউন্ট মেইনলি যোগ করার জন্য। আমরা এর আগে পড়লাম, মানে আমরা এটা তো জানি তাই না, যে আমাদের প্রাইম নাম্বারের ডিভিজর কয়টা থাকবে, 2টা থাকবে তাই না, এক্স্যাক্টলি 2টাই থাকবে তাই না। আর বাকিগুলোর ক্ষেত্রে যেগুলো নন প্রাইম, প্রাইম না, তার অবশ্যই 2টার চেয়ে বেশি হবে তাই না, এতটুকু আমরা শিওর। তাহলে আমাদের ডিভিজর কয়টা হচ্ছে এটা তো আমাকে কাউন্ট করতে হবে, যোগ করতে হবে যে একটা একটা করে, যে না 1 কি 5 এর ডিভিজর, হ্যাঁ ট্রু, মানে এই কন্ডিশনটা ট্রু, তার মানে কি আমি বললাম যে হ্যাঁ এর একটা ডিভিজর আছে। এটা কি 2 কি 5 এর ডিভিজর, না 3 কি 5 এর ডিভিজর, 4 কি 5 এর ডিভিজর, না 5 কি 5 এর ডিভিজর, ইয়েস। তাহলে আমার কয়টা কাউন্ট, মানে কয়টা আমার ডিভিজর হলো, 2টা। কিভাবে করলাম, একটা একটা করে যোগ করলাম, যে প্রথমে বের করলাম একটা ডিভিজর বের করলাম, তো আমি কাউন্টার ভ্যালু বলছি 1, পরে চেক করে করে দেখলাম যে এখানে আরেকটা ডিভাইড করা যাচ্ছে, যখনই বলছি ডিভাইড করা যাচ্ছে, আমাদের কাউন্টের আগের ভ্যালু কত ছিল, 1 ছিল, এই আগের 1 এর সাথে আমি আরেকটা 1 যোগ করলাম, যোগ করে কত হলো, 2 হলো। এটা কি বুঝছি? যদি না বুঝে থাকে আবার বলেন। কারো কোনো সমস্যা আছে এই কাউন্টের কনসেপ্টটা নিয়ে? প্রবলেম থাকলে বলেন, হ্যাঁ মানে মিট তো আপনাদেরই, আমার তো কিছু না। আচ্ছা, এটা ট্রেসিংটা করে মানে করে একটু দেখাই দিই। এইটা দেখেন কাউন্টার ভ্যালু, কাউন্টটা তো শুধু ম্যাম ইফ এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যে যদি এই কন্ডিশন মিলে তাহলে 1 বাড়াবো আর 1 কি। বাড়াবো, ইয়েস। যদি ওর ডিভিজর হয়, আমরা এই কিসের কাউন্ট করছি, ডিভিজর কাউন্ট করছি মেইনলি, যে আমার কয়টা ডিভিজর হবে। যদি ওর ডিভিজর হয় তাহলেই তো আমি বলবো যে না কাউন্ট 1 বাড়াও। যদি এই কন্ডিশন ট্রু হয় তার মানে কি ওর ডিভিজর, এটা তো বুঝছি যে n mod I ইকুয়াল যদি 0 হয় তাহলে আমি কাউন্টার ভ্যালু 1 এক করে বাড়াচ্ছি, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে। তো এই লুপ থেকে বের হলাম আমি, লুপ থেকে বের হওয়ার পর আমার মনে করেন 5 এর জন্য কাউন্ট কত থাকবে, 2 থাকবে। তো আমরা কিন্তু অলরেডি জানি যে প্রাইম নাম্বারের আমার এটাই কন্ডিশন যে ওর ডিভিজর কাউন্ট 2 হবে অবশ্যই, 1 এবং ওই নাম্বারটা শুধুমাত্র ভাগ যাবে। আমি এখানে জাস্ট একটা কন্ডিশন দিয়ে দিলাম যে ইফ কাউন্ট ইকুয়াল কি 2, যদি 2 হয় তার মানে আমি বলতে পারবো যে ডট প্রিন্ট এলএন প্রাইম নাম্বার। যদি 2 না হয় তার মানে কি অবশ্যই ওর চেয়ে বেশি হবে, এর চেয়ে তো কম কখনোই হবে না, তাহলে আমরা এখানে বলতে পারবো নট এ প্রাইম নাম্বার। নট আ প্রাইম নাম্বার। তো আমি এই কোডটা কপি করে ওখানে ট্রেস করে দেখাই। এখানে আমি n এর ভ্যালু 5 লিখলাম,
মিস আমি যে ইনিশিয়ালাইজ আপনি ওখানে মানে চাইলে কি 5 নিতে পারতাম না, যেহেতু 5 ডিভাইডেড 5 করলে 1 আসছে। কোথায় 5 ডিভাইডেড বাই কোন জায়গায়? ওই যে মিস আপনি যে ইয়া করলেন মিস যে n মড i ওখানে n mod i, হ্যাঁ আপনি কি করতে চাচ্ছিলেন? মিস এখানে যদি 5 ডিভাইড বাই 5 করি আমি তাহলে মিস হ্যাঁ 5 ডিভাইড বাই 5 করলে কত পাবেন? 1 হ্যাঁ আপনি থাকতেছে। একটা কন্ডিশনের জন্য পাইলেন, বাকিগুলোর জন্য কি 1 হবে সব সময়? না মিস সেগুলোর জন্য তো এটা হবে তো না। ইউজার ইনপুট নিব, না, না, ইউজার ইনপুট নিয়ে চেক করা লাগবে না ম্যাম? হ্যাঁ, তো এখানে ও বলছে 5 না, না, না। ও বলছে এখানে মড না দিয়ে যদি ডিভিশন দেই তখন কেন হবে না? ইউজার ইনপুট এখানে তো আমরা ইউজার ইনপুট তো এখানেই নিব। আমরা যদি ডিভাইড করি, এখন মনে করেন n এর কি ডিভিজন? 5 এর 1, 5 এর মিস 5 1 হ্যাঁ 5 কে 1 দিয়ে ভাগ করলে কত থাকে? 5 ই হবে 5 ই হবে। 5 কে 5 দিয়ে ভাগ করলে কত থাকে? 1 হয়। 1 মিস। সব সময় যে আপনার 1 ই হবে সেটা কিন্তু না, তাই না? জি মিস অন্যগুলাতে চেঞ্জ হইতে পারে। হ্যাঁ ডিভাইড করা গেল কিনা সেজন্য আমরা আসলে মড করি, এটা হচ্ছে এই জন্য। তো প্রথমে আমরা একটু দেখি যে আমাদের কিভাবে আসলে আমার ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে, একটু ট্রেস করে দেখি। আমার একটা ভ্যারিয়েবল আমরা মনে করেন এখানে নিলাম হচ্ছে n, যেটার ভ্যালু হচ্ছে 5, আর কাউন্ট এটার ভ্যালু প্রথমে আছে 0, আর একটা ভ্যারিয়েবল হচ্ছে i। i এর ভ্যালু প্রথমে স্টার্ট হলো কত দিয়ে? 1 দিয়ে। কত পর্যন্ত যাবে? n পর্যন্ত। এটা মেইনলি n, এই যে এই n টা পর্যন্ত যাবে। যেহেতু আমি n এর ভ্যালু 5 নিয়েছি এই পর্যন্ত, আমি কিন্তু এটা ইউজার ইনপুট নিব। এই যে n, এই যে n এর জায়গায় sc.next in দিয়ে ইউজার ইনপুট নিব। আমি জাস্ট স্ক্যানার যাতে ইম্পোর্ট করতে না হয় সেজন্য শর্টকাট এটা বোঝানোর জন্য এটা করলাম। ঠিক আছে, প্রথমে n এর ভ্যালু এখানে নিয়ে নিচ্ছি, সরি i এর ভ্যালু নিয়ে নিচ্ছি 1। আমার কোডটা এই জায়গাটা মনে করেন আসলো, এই লুপের এখানে আসলো। চেঞ্জ করি কালার। আমার এই লাইনটাতে আমি আসলাম। n এর ভ্যালু 5, কাউন্টের ভ্যালু হচ্ছে 0। আমি লুপের এখানে দেখছি যে i এর ভ্যালু প্রথমে 1, 1 লেস দ্যান ইকুয়াল n, মানে 5 এর কম বা সমান, ইয়েস এটা ট্রু। সেজন্য এখানে কিন্তু লেস দ্যান ইকুয়াল আসলে এই সাইনটা এই রকম, যে লেস দ্যান ইকুয়াল এইভাবে, এই যে এখানে কপি পেস্ট করার সময় লেস দ্যান ইকুয়াল এরকম হয়ে গেছে। তো এটা একটু প্রবলেম, আপনারা যদি বুঝতে যাতে প্রবলেম না হয়। এটা আসলে লেস দ্যান ইকুয়াল এই রকম, এই সাইনটা যাতে আপনারা করতে সময় আবার এইরকম করে না রাখেন, এইরকম করেই দিতে হবে যে লেস দ্যান ইকুয়াল। এটা ঠিক আছে। যেহেতু 1 লেস দ্যান ইকুয়াল n, এটা ট্রু। আমি লুপের ভিতর ঢুকবো, লুপের ভিতর ঢুকে চেক করছি যে n mod i ইকুয়াল 0। এটা কিন্তু ইকুয়াল কপি পেস্ট করে আসলে কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, সো আমরা এখন চেক করছি যে n mod i মানে হচ্ছে 5 mod 1, এটা কি ইকুয়াল 0? ইয়েস। 5 কে যেহেতু আমরা 1 দিয়ে ভাগ করতে পারি সেই জন্য কিন্তু এটা আমার 0 হবে। তার মানে কি এই i এর ভ্যালু কত? 1। এই i টা আমার n এর ডিভিজর, আমার এই কন্ডিশনটা ট্রু। যেহেতু এই কন্ডিশনটা ট্রু, আমরা ইফ এর ভেতরে ঢুকতে পারবো, এখানে ঢুকতে পারবো। ঢুকে কি করব? কাউন্টের ভ্যালু 1 বাড়াবো। কাউন্টের ভ্যালু আগে কত ছিল? 0 ছিল, তার সাথে 1 যোগ করব, মানে 0 প্লাস 1 করে কত করব? 1। কাউন্টের ভ্যালু হয়ে গেল 1। এই যে এতটুকু ভ্যালু 1, যেহেতু কাউন্ট, আবার এখানে এই ভ্যালুটা আমরা কাউন্টের মধ্যেই রেখে দিচ্ছি, 1 বাড়ায় ওর মধ্যে রাখি দিচ্ছি। তার মানে কি ওর ভ্যালুটা 1 বেড়ে গেল। কাউন্টের ভ্যালু আগে কত ছিল? 0 ছিল, এখন 1 হয়ে গেল। i এর ভ্যালু কত এত? এখন 1 বেড়ে গেল। তবে ইফ এর ভেতর যেহেতু কোনো কাজ নেই আমি এখানে আসলাম, এখান থেকে আমি আবার এখানে যাচ্ছি। এখন i এর ভ্যালু কত? আগের ভ্যালু হচ্ছে 1 বাড়বে, আগে ছিল 1, এখন হবে 2। 2 লেস দেন ইকুয়াল n, হ্যাঁ ঠিক আছে। সেজন্য আমি ফর লুপের ভিতর ঢুকলাম, ঢুকে চেক করছি 5 mod 2 ইকুয়াল 0। 5 mod 2 ইকুয়াল 0 না, 5 কে তো আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না, সেজন্য আমার কিন্তু এই কন্ডিশনটা ট্রু হবে না। তার মানে কি আমি ইফের ভিতরে এখন ঢুকতে পারবো না। না ঢুকে আমি এখানে আসলাম, এসে আমি লুপের এখানে আবার ঘুরে গেলাম। এখন i এর ভ্যালু 1 বাড়বে।
i এর ভ্যালু এখন 3 3 less than equal 5 হ্যাঁ এই কন্ডিশনটা ট্রু সেজন্য আমি লুপের ভিতর ঢুকলাম ঢুকে আমি চেক করছি যে 5 mod i মানে 5 mod 3 এটা কি ইকুয়াল 0 5 কে কি আমি 3 দিয়ে ভাগ করতে পারবো না এটা আমি পারবো না সেজন্য আমার এই কন্ডিশনটা ট্রু না মানে এই কন্ডিশনটা ফলস সেজন্য আমি ইফ এর ভিতরে ঢুকতে পারবো না আবার আমি লুপটা ঘুরে গেলাম i এর ভ্যালু 1 বাড়াই দিলাম i এর ভ্যালু 3 থেকে 4 হয়ে গেল 4 কি লেস দ্যান ইকুয়াল n ইয়েস ট্রু i এরকম তারপর আমি চেক করছি লুপের ভিতরে ঢুকলাম চেক করছি 4 mod i হচ্ছে কত সরি 5 mod i 5 mod 4 ইকুয়াল 0 না এটা ট্রু না আমি ইফের ভিতরে ঢুকতে পারবো না আমি এখানে আসলাম এখানে এসে আমি আবার এখানে যাচ্ছি এই i এর ভ্যালু 1 বাড়াই দিলাম i এর ভ্যালু এখন 5 5 কি লেস দ্যান ইকুয়াল 5 এই যে i লেস দ্যান ইকুয়াল n i এর ভ্যালু যেহেতু 5 আর n এর ভ্যালু যেহেতু এই যে 5 দেওয়াই ছিল ইয়েস এটা ট্রু সেটা আমি লুপের ভিতরে লুপের ভিতরে ঢুকে আমি দেখছি যে 5 mod i n এর ভ্যালু কত 5 mod i এর ভ্যালু কত 5 সো 5 mod 5 ইকুয়াল 0 ইয়েস এই কন্ডিশনটা কিন্তু এখন আবার ট্রু যেহেতু ট্রু তার মানে কি আমি ইফ এর ভিতরে ঢুকতে পারবো ঢুকে কি করব কাউন্টের ভ্যালু 1 বাড়ায় ওখানে বসিয়ে দিব কাউন্টের ভ্যালু কত ছিল এই যে আমি কিন্তু আগে বাড়াইছিলাম 1 ছিল এই 1 এর সাথে আমি আরো 1 যোগ করে কত হলো 2 হলো সো 2 টাকে আমি আবার কোথায় বসাবো এই কাউন্টটা ক্যালকুলেশনটা হলো রাইট সাইডে 2 হয়ে ওই 2 ভ্যালুটা আবার বসবে কাউন্ট ভ্যারিয়েবলের মধ্যে এটাকে আমরা কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1 এভাবে লিখতে পারি কাউন্ট প্লাস প্লাস এভাবে লিখতে পারি মানে হচ্ছে কাউন্টের ভ্যালু 1 বাড়াই দিচ্ছি কখন যখন হচ্ছে n mod i ইকুয়াল 0 হয় হলো কাউন্টের ভ্যালু আমার হয়ে গেল 1 থেকে 2 এই যে 2টা 2 হওয়ার পর আমি লুপ ঘুরে গেলাম i এর ভ্যালু হয়ে গেল 5 থেকে 6 6 কি লেস দ্যান ইকুয়াল 5 না আমার এই কন্ডিশনটা এখন ট্রু না যেহেতু এই কন্ডিশনটা ট্রু না মানে ফলস আমি আর এই যে এই ফর লুপটাতে ঢুকতে পারবো না না ঢুকে আমি লুপ থেকে বের হয়ে আসলাম বের হয়ে এসে দেখি যে এখানে আমার একটা ইফ এলস আছে যেহেতু ইফ এলস আছে আমার আমি ইফটাতে চেক করছি যে আমার কাউন্ট কত কাউন্ট হচ্ছে 2 এই 2 কি ইকুয়াল 2 ইয়েস আমার এই কন্ডিশনটা ট্রু যেহেতু এই কন্ডিশনটা ট্রু আমি এই লাইনটা ইফ এর ভিতর ঢুকলাম ঢুকে প্রাইম নাম্বার এটা প্রিন্ট তার মানে কি যদি মনে করেন আমার নাম্বারটা হতো 6 n এর ভ্যালু যদি 6 হতো ওর কাউন্ট কত হতো ওর ডিভিজর কে 1 2 3 আর 6 তার মানে কি এর ডিভিজর কয়টা 6 এর ডিভিজর মেইনলি 4টা তার মানে ওর কাউন্টার ভ্যালু কত হতো 4 তো ওই কাউন্ট কি ইকুয়াল 2 হতো কখনোই হতো না তো ইফ এ যেত না এলস এ গিয়ে প্রিন্ট করতো নট এ প্রাইম নাম্বার এটাই বুঝছি ম্যাম এটাতে পারফেক্ট নাম্বার শো করা যাবে না একই লুপে পারফেক্ট নাম্বার হ্যাঁ ম্যাম অ্যাসাইনমেন্টে ছিল এটা আমরা করছি একই লুপে বলেছে একই টাস্কে মানে একই নাম্বারে ছিল মানে একই লুপে না সেকেন্ড কোশ্চেন আর কি সেকেন্ড কোশ্চেনটা আলাদা কোশ্চেন ছিল আলাদা কোশ্চেন ছিল না ম্যাম কারণ আমি বলি ম্যাম শুনেন ওইখানে নিচে যখন স্যাম্পল ইনপুট আর স্যাম্পল আউটপুট দেখানো হয়েছে যে ওইখানে একটা ইনপুট দেখাইছে তো দুইটা কোশ্চেন হলো তো দুইটা একটা কোশ্চেনে দুটো চেক করে বলছে যে এই নাম্বারটা কি প্রাইম এটা কি পারফেক্ট এই রকম তাই না ইনপুটও একটাই নিয়েছে তাহলে আমরা ওখানে ওইরকম করে করি মনে করেন কি করলো এতটুকু আপনাকে মনে করেন চেক করলো একই লুপে কাজ হবে না তো এতটুকু পার্ট কি হলো আমার প্রাইমের জন্য কত থেকে কত পর্যন্ত এই লাইন নাম্বার 4 থেকে 16 পর্যন্ত ঠিক আছে ও প্রিন্ট করলো মনে করেন 5 এর জন্য প্রিন্ট করলো ও প্রাইম নাম্বার এখন মনে করেন আমাকে কি করতে হবে পারফেক্ট নাম্বার বের করতে হবে মনে করেন এইটা আমি একটু কমেন্ট করে সেপারেট করে দিচ্ছি এতটুকু পার্ট আমার গেল প্রাইমের জন্য এখন আমাকে বের করতে হবে আচ্ছা প্রাইমটা তো বুঝছেন রাইট
যার প্রাইমে সমস্যা ছিল 6 এর ওটা কি বলছেন মিস লাস্ট এর পার্টটা একটু মিস সমস্যা ছিল কোনটা ওই যে মিস 6 এর প্রাইম নাম্বার বের করার জন্য মিস n এর ভ্যালু যদি 6 হয় তাহলে আমার i কত থেকে স্টার্ট হবে আপনি বলেন তো আই মিস 1 থেকে স্টার্ট হবে মিস 1 থেকে কত পর্যন্ত n এর ভ্যালু যেহেতু 6 তাহলে কত থেকে কত পর্যন্ত আমার লুপটা চলবে লুপ চলবে মিস 1 থেকে 6 পর্যন্ত ঠিক আছে তখন আমার i এর ভ্যালু কি কি হবে 1 2 3 4 5 6 i এর ভ্যালু তাই না যেহেতু 1 থেকে 6 পর্যন্ত লুপটা চলছে জি মিস তাহলে আমার কিভাবে কন্ডিশনটা চেক হবে 6 mod i = 0 কিনা 6 mod 2 = 0 কিনা তাহলে ওর ডিভিজর কয়টা কি কি হবে 1 হবে 2 হবে 3 হবে আর 6 হবে তাই না জি মিস ডিভিজর ডিভিজর গুলো এগুলো হবে সো যখনই মনে করুন প্রথমে ওর কাউন্টের ভ্যালু 0 ছিল যখন i এর ভ্যালু 1 যখন i এর ভ্যালু 1 ও চেক করছে যে 6 mod 1 = 0 ইয়েস এটা হ্যালো কিছু বলবেন না মিস এটা ইগনোর করুন আচ্ছা কাউন্ট দেখেন যখন মনে করেন i এর ভ্যালু 1 তো 6 mod i 6 mod i এর ভ্যালু 1 6 mod 1 = 0 ইয়েস এটা ট্রু তার মানে কি আমি এই যে ইফ এর ভিতরে ঢুকবো ঢুকে আমি কাউন্টের ভ্যালু 1 বাড়াই দিব সো 0 ছিল 1 করে দিলাম লুপ ঘুরলো i এর ভ্যালু 1 থেকে 2 হয়ে গেল আমি এখন চেক করছি যে 6 mod 2 = 0 ইয়েস এটা ট্রু তার মানে কি আমি ইফ এর ভিতরে ঢুকবো কাউন্টার ভ্যালু বাড়াই দিব কাউন্টার ভ্যালু কত ছিল 1 ছিল আমি এখন 2 করে দিলাম আবার লুপ ঘুরলো i এর ভ্যালু এবার 3 হয়ে গেল 6 mod 3 = 0 6 কে কি আমি 3 দিয়ে ভাগ করতে পারি ইয়েস পারি যেহেতু এটা ট্রু আমি এই যে ইফ এর ভিতরে ঢুকবো কাউন্টার ভ্যালু কত করে দিব 3 করে দিব লুপ আবার ঘুরবে i এর ভ্যালু এখন কত হবে 4 হবে 4 হলো লুপের ভিতরে ঢুকলো ঢুকে চেক করছি 6 mod 4 = 0 না এটা ট্রু না তার মানে কি আমি এই ইফ এর ভিতরে আর ঢুকতে পারবো না এই যে এতটুকু ঢুকতে পারবো না না ঢুকে আমি এখানে আসলাম আবার লুপে ঘুরে গেলাম গিয়ে i এর ভ্যালু এবার 1 বাড়াই দিচ্ছি মানে 5 হচ্ছে আবার আমি চেক করছি যে 6 mod 5 = 0 না এটাও ট্রু না আমি ইফ এর ভিতরে ঢুকবো না আবার লুপে ঘুরে গেলাম i এর ভ্যালু এবার 1 বাড়াই দিয়ে 6 করে দিলাম তারপর আমি আবার চেক করছি এখানে 6 mod 6 = 0 ইয়েস এটা ট্রু ইফ এর ভিতরে ঢুকবো কাউন্টার ভ্যালু 1 বাড়াই দিয়ে 4 হয়ে যাবে লুপ আবার ঘুরলো এবার i এর ভ্যালু কত হয়ে যাবে 7 হয়ে যাবে 7 কি লেস দ্যান ইকুয়াল 6 এটা তো লুপটা তো n পর্যন্ত যাবে মানে 6 পর্যন্ত যাবে তার মানে কি এইবার আর লুপের ভিতরে আর ঢুকতে পারবে না কারণ কোথায় যাবে লুপ থেকে বের হয়ে আসবে মানে ও ধরেন এই জায়গাটাতে চলে আসবে লুপের বাইরে এই জায়গাটাতে চলে আসলো এখানে এখানে দেখে ও একটা কন্ডিশন পেলো যে ইফ কাউন্ট = 2 কাউন্টার ভ্যালু কত কাউন্টার ভ্যালু আমার 4 সো 4 কি = 2 না এই ইফটা আমার ট্রু না ও ইফে যাবে না এলসে আসবে এলসে এসে প্রিন্ট করবে নট এ প্রাইম নাম্বার বুঝছি এটা জি মিস বুঝতে পারছি মিস তো আমরা এরপরে দেখি পারফেক্ট নাম্বার কাকে বলে আচ্ছা মিস এক্সামে যদি মনে করেন কোন একটা আউটপুট অলমোস্ট কাছাকাছি মিলছে পুরাটা মিলে নাই তাহলে কি নাম্বার হ্যাঁ কোডের ক্ষেত্রে অলমোস্ট মিলা বলতে কি রকম বোঝায় একটা কোডের কতটুকু পার্ট আপনার ঠিক হয়েছে আপনাদের যে রুব্রিক গুলো দেখেছেন ল্যাবের রুব্রিক গুলো ও আচ্ছা ওই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা হ্যাঁ হ্যাঁ এই রকম হচ্ছে আপনাদের মিড ফাইনালেও থাকে ওই হিসাবে মার্কিং হয় আপনার আউটপুট কাছাকাছি গিয়েছে যদি কাছাকাছি যায় তার মানে কি কোডের মনে করেন অনেকটা পার্টি আপনার হয়তোবা মিলেছে অনেকটা বেশি ক্যালকুলেশন করতে পেরেছেন সো পার্ট হিসাবে আসলে মার্কিং হয় ওকে
তো পারফেক্ট নাম্বারকে আমরা একটু দেখি যে কোনগুলোকে আমরা পারফেক্ট নাম্বার বলতে পারি। তো পারফেক্ট নাম্বার কোনগুলো? মনে করেন আমার একটা নাম্বার হচ্ছে 6, এটাকে আমি পারফেক্ট বলতে পারবো কিনা। তো প্রথমে আমরা বের করতে হবে এর ডিভিজর কি কি। এখন আমরা প্রাইমের ক্ষেত্রে কি কি বের করতাম, যে এই ডিভিজর গুলো 1 থেকে ওই নাম্বারটা পর্যন্ত কি কি ডিভিজর আছে 6 এর ক্ষেত্রে। এর আগে আমরা একটু বের করলাম যে 1 2 3 6, এই 6 এর ডিভিজর গুলো হচ্ছে 1 2 3 6, এই 6 এর ডিভিজর হচ্ছে এগুলো। পারফেক্ট এর ক্ষেত্রে আমরা 1 থেকে শুরু করে ওই নাম্বারের আগ পর্যন্ত যে ডিভিজর গুলো আছে সেগুলোকে বের করব। এখানে কি কি আছে 1 2 3, মানে ওই নাম্বারটা ইনক্লুডেড না, ওকে তো ওকে দিয়ে ভাগ যাবে, যে কোনো নাম্বারকে তো ওই নাম্বার দিয়ে ভাগ যাবে, এটা তো স্বাভাবিক। তো ওই নাম্বারের আগ পর্যন্ত যে ডিভিজর আছে 6 যদি হয় তার 1 থেকে 5 পর্যন্ত কি ডিভিজর আছে, নাম্বারটা যদি আমার 10 হয় 1 থেকে 9 পর্যন্ত কি কি ডিভিজর আছে সেগুলো আমাকে প্রথমে বের করতে হবে। তাহলে 6 এর ডিভিজর কে কে এখানে হলো, ওটা বাদ দিয়ে 6 বাদ দিয়ে 1 2 আর হচ্ছে 3। সো ডিভিজর গুলোর মেইনলি এবার যোগ করতে হবে। এর আগে তো আমরা প্রাইমের ক্ষেত্রে কাউন্ট করতাম যে কয়টা আছে, এবার কি করব যাকে যাকে দিয়ে ভাগ দিয়েছি, মানে যেগুলো ভাগ দিতে পেরেছি ওই নাম্বারগুলো ডিভিজর গুলোর মেইনলি এবার আমি প্রথমে যোগ করব। তাহলে ওর কি কি ডিভিজর ছিল 1 2 3, তো আমি কি করছি এই 1 প্লাস 2 প্লাস 3 এই তিনটার যোগ করছি, যোগ করে কত হচ্ছে আনসার, সামটা হয়ে যাচ্ছে 6, 3 2 এ 5 আর 1 6। এই যে সামটা ডিভিজর করার পর যে মানে এই যে ডিভিজর গুলোর সাম যেটা, সেটা যদি আমার গিভেন নাম্বারের সমান হয় তাহলে সেটাকে আমি বলতে পারছি পারফেক্ট নাম্বার। তাহলে পারফেক্ট নাম্বার কি, প্রথমে আমরা মেইনলি ওর ডিভিজর গুলো বের করব 1 থেকে শুরু করে ওই নাম্বার বাদ দিয়ে তার আগ পর্যন্ত যতগুলো ডিভিজর আছে, মানে 6 এর আগ মনে করেন নাম্বারটা যেহেতু 6, 1 থেকে 5 পর্যন্ত চেক করে করে দেখব ডিভিজর গুলো কি কি, তার আগ পর্যন্ত মেইনলি যে ডিভিজর গুলো আছে সেগুলোর যোগ করব, যোগ করে সামটা যদি আমার ওই নাম্বারটার সমান হয় সেগুলোকে আমি বলতে পারবো, যদি এই যে এটা আর এটা যদি সমান হয় তাহলে বলতে পারবো সেটা হচ্ছে পারফেক্ট নাম্বার। আমার নাম্বারটা যদি মনে করেন 10 হয়, 10 এর জন ডিভিজর কে কে হবে 1 2 5, আর আছে 10 এর ডিভিজর 10 একটা নিজেই, বাট আমি ওকে আমি ইনক্লুড করব না, 1 থেকে 9 পর্যন্ত চেক করব নাম্বারগুলো দিয়ে দিয়ে। তার মানে আমার এখানকার ডিভিজর হচ্ছে 3টা 10 এর জন্য, তাহলে আমি এগুলোরই যোগ করব 1 প্লাস 2 প্লাস 5, তাহলে 5 6 7 আর এটা হচ্ছে 8। 10 এর এই ডিভিজর গুলোর সাম হচ্ছে মেইনলি 8। তাহলে এই সামটা কি আমার নাম্বারের সমান, আমার সাম হয়েছে 8, আমার অ্যাকচুয়াল নাম্বারটা ছিল 10, তার মানে এই দুটো সমান না, সেজন্য আমার 10 পারফেক্ট না। বাট 6 এর সাথে এই যে 6 এর ডিভিজর গুলো যোগফল সামটা যেহেতু এই নাম্বারটারই সমান 6 এর সমান, 6 কে আমরা বলতে পারবো পারফেক্ট নাম্বার। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা মনে করেন আমাদের নাম্বারটা ইউজার দিয়েছে, এটা ইউজার গিভেন নাম্বার, কিন্তু আমি জাস্ট একটু বসাই নিচ্ছি, এটা হচ্ছে ইউজার থেকে নিবে, নাম্বারটা মনে করেন হলো 6। তাহলে আমি কি এখানে দেখে আমরা বুঝতে পারছি যে আমাকে একটা সাম যোগের কাজ করতে হবে, যেহেতু যোগের কাজ করতে হবে লুপের আগেই আমি একটা ইন্ট সাম ইকুয়াল 0 নিয়ে রাখলাম। ওকে, এখন আমাকে প্রথম কাজ কি, আমাকে ডিভিজর গুলো বের করতে হবে, একটা নাম্বার আছে গিভেন নাম্বার, সেটার নাম্বারগুলো ডিভিজর বের করতে হবে। তাহলে আমাকে কি ডিভিজর বলতে কি, ওই নাম্বারের 1 থেকে শুরু করে ওই নাম্বারের আগ পর্যন্ত মেইনলি যেতে হবে, তার মানে আমাকে লুপ লাগবে। তাহলে লুপ লিখি যে ইন্ট i ইকুয়াল 1, 1 থেকে স্টার্ট হবে, i এর ভ্যালু কত হবে এখানে, মানে আমার কন্ডিশনটা কি হবে, i এর ভ্যালু কত পর্যন্ত যেতে হবে, less than 10 n, এর আগ পর্যন্ত। লেস দেন n। এর আগে কিন্তু প্রাইমের ক্ষেত্রে লেস দেন ইকুয়াল আমরা n দিয়েছিলাম, কারণ ওই নাম্বারটা ইনক্লুড ছিল ডিভিজরের ক্ষেত্রে। বাট পারফেক্ট এর ক্ষেত্রে আমরা কিন্তু ওই নাম্বারটাকে ইনক্লুড করছি না, তার আগ পর্যন্ত চেক করছি, সেজন্য i এর ভ্যালু 1 থেকে ওই নাম্বারের আগ পর্যন্ত যাবে, এরপরে i প্লাস প্লাস। ওকে,
আচ্ছা এখন আমি চেক করবো এই যে আগের মতোই যে ওর ডিভিজর কে কে, তার মানে আমি কি চেক করবো, ইফ n mod I ইকুয়াল 0, এখানে ইকুয়াল কোন i এর জন্য 0 হবে, একটা i হচ্ছে i এর ভ্যালু যখন 1 তখন এখানে 0 হবে, i এর ভ্যালু 2 তখন 0 হবে, i এর ভ্যালু 3 তখন 0 হবে। n mod i এর ভ্যালু যদি মনে করেন 4 হয় মানে কি 6 mod 4, এটা কি 0 হবে, এটা কিন্তু 0 হবে না। 6 mod 5 এটা কি 0 হবে, এটা 0 হবে না। তার মানে কি n এর ভ্যালু মানে n mod i যখন 0 হচ্ছে তখন আমি এর ভিতরে ঢুকবো। এর আগে আমরা কি করতাম, কাউন্ট একটা করে বাড়াতাম, বাট এবার কিন্তু কাউন্ট বাড়াচ্ছি না, আমি ডিভিজর গুলোরই যোগ করছি। তাহলে আমি কি করব, ডিভিজর গুলোকে আমি যোগ করব কিভাবে, সাম ইকুয়াল সাম প্লাস i, আমার i গুলোই আমার ডিভিজর না, এই যে i, কোন i গুলো ডিভিজর, যে i গুলো n mod i ইকুয়াল যদি 0 হয় সেই i গুলোকে আমি সাম করছি। ওকে করলাম। তো লুপ থেকে বের হওয়ার পর এই জায়গায় আমার সামের ভ্যালু কত, এর ক্ষেত্রে 6। এখন লুপ থেকে বের হয়ে আমি জাস্ট এখানে একটা ইফ কন্ডিশন দিব যে ইফ আমার সাম ইকুয়াল কি নাম, এই নাম্বারটা মানে নাম বলতে n এর সমান, যদি এটা কন্ডিশন ট্রু হয় তাহলে আমি বলতে পারবো যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন এই নাম্বারটা একটা পারফেক্ট নাম্বার। যদি সামটা সমান না হয় মানে এলস, সেটাকে আমি বলছি not a perfect number। বুঝছি এটা যার পারফেক্ট নাম্বার নিয়ে সমস্যা ছিল। আর আপনারা যারা বলছেন যে আমরা কি একসাথেই করতে পারবো কিনা, একসাথে পারবো। আপনাকে মনে করেন এই জিনিসটা এভাবে করতে হবে, কি কপি করা যাবে, মনে করেন আপনারা ওই যে বললেন যে একই জায়গায় আমরা একটা ইনপুটের জন্য এই নাম্বারটা আমার প্রাইম পারফেক্ট কিনা, তখন আমার কি করতে হবে, এতটুকু পার্ট আমার কিন্তু প্রাইমের জন্য হলো। হওয়ার পর আমার n এর ভ্যালু কিন্তু ওটাই থাকবে, n যদি আপনি ইউজার ইনপুটও নেন sc.next দিয়ে ওটা ওখানেই থাকবে। আমরা এখানে নতুন আমরা কি ইন্ট্রোডিউস করলাম, সাম, এখানে আমরা একটা সাম নিলাম। সাম নেওয়ার পর আমরা কি করছি, এখানে একটা লুপ চালাচ্ছি এখানে। আমি এখানে লুপটা আবার এখানে দিয়ে দিই, এটা কিন্তু আলাদা আলাদা পার্টে চলে আসছে। মিসু একই লুপে সাম যোগ করে দিলে তো হয়ে যেত না? হ্যাঁ হ্যাঁ, মানে যে লুপটা উপরে লিখলেন ওইখানেও কাউন্টের সাথে সামটাও অ্যাড করে দিলেই তো হয়ে যায় না? আমার যে লেস দেন n আছে, যে এই যে লেস দেন ইকুয়াল যে আছে, আপনি ওইটা পরে লুপের বাইরে সাম মাইনাস n করলেই তো হয়ে যায়। আপনি যদি করতে চান করতে পারেন, বাট আমার কাছে মনে হয় না যে সেটা মানে দরকার আছে, আলাদা আলাদা করে করাই বেটার আপাতত। আপাতত আপনারা আলাদা আলাদা করেই করেন, যেহেতু আপনারা ফার্স্ট টাইম এটা বুঝছেন, যে পারবে সে করবে, এটা কোনো সমস্যা নেই, বাট যাদের প্রবলেম হয় আপনারা আলাদা আলাদা করেই করেন। ততটুকু করলাম, করার পরে আমরা এখানে ইফ এলস যেটা সেটা হচ্ছে এখানে এটা কপি করব, এই লুপ থেকে বের হয়ে এখানকার এতটুকু পার্ট। তো এতটুকু পার্ট হচ্ছে আপনার প্রাইম, আর এটা হচ্ছে পারফেক্ট, এই পরেরটা হচ্ছে পারফেক্ট। এটা নিয়ে কোনো কন্ডিশন মানে কনফিউশন আছে কারো?
প্রাইম কিভাবে হলো, পারফেক্ট কিভাবে হলো পারছি না, মানে প্রবলেম আছে বুঝতে। ফারিহা আপনার প্রবলেম আছে এখনো? আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স নিব না, যাদের যদি কারো যদি পরীক্ষা থাকে তারা চলে যেতে পারেন, কারো যদি মানে প্রবলেম হয় আপনারা চলে যেতে পারেন, যে কালকে পরীক্ষা আপনারা চলে যেতে পারেন, আমি রেকর্ডটা দিয়ে দিব। আচ্ছা আর কি বোঝাবো? প্রাইম পারফেক্ট নিয়ে কারো কোনো প্রবলেম? আর ম্যাডাম ফিবোনাচিটা একটু দেখাই দিলে ভালো হতো আরেকবার। ফিবোনাচি আচ্ছা ওটা দেখাবো, ওটা শেষে দেখাই। আর হচ্ছে কি ট্রেসিং আরেকটা ছিল না মিস, যে ফ্র্যাকশনের মতো করে ছিল যে সিরিজ, ওটা একটু দেখালে ভালো হয়। কোনটা ফ্র্যাকশনের মতো ছিল? মিস এই যে 1/2 এরকম মিস ল্যাবে ছিল মনে হয় মিস। আচ্ছা বুঝছি। ওই যে গুগল ড্রাইভে একটা ছিল না ম্যাডাম আপনার, ওইটার কথা বলতেছি। ওটা ছিল, তারপর মনে করেন এখানেও একটা মনে হয় আছে, প্যাটার্ন একটা আছে তাই না? জি মিস মিড এরিয়াতে ছিল মনে হয় মিস। এই যে মিড রিভিউ, এই যে এখানে একটা এটা 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 জি মিস। আচ্ছা মিস, গতবার মিডের মধ্যে একটা কোয়েশ্চেন আসছিল, এটা হচ্ছে যে ম্যাথ ডট পাও ইউজ না করে যে এক্সপোনেন্ট মানে বেস এক্সপোনেন্টটা ফর লুপ দিয়ে সলভ করতে, তো এরকম কি কোনো কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছে যে মানে ম্যাথ ডট স্কয়ার রুট ইউজ না করে স্কয়ার রুট করাটা? স্কয়ার রুট ব্যবহার করতে দিবে না, স্কয়ার রুট যদি করতে হয় তাহলে স্কয়ার রুট ইউজ করতে দিতে পারে, করতে দিবে। আচ্ছা আচ্ছা ম্যাডাম। এইটা জি মিস। ওকে সো এই টাস্কটা একটু আমরা দেখি। তো এখানে কি বলা হয়েছে দেখেন, write a java code of a program that asks the user the value of n as input and then prints the value of y. তো এর আগে কিন্তু আমরা এরকম সাম করে অনেকগুলো দেখেছিলাম, যে একটা y দিবে, তো একটা n এর ভ্যালু আপনাদেরকে এখানে দিবে মেইনলি, তো n এর ভ্যালু যত হবে সেই রকম ভাবে প্রিন্ট করতে হবে। এখানে কি রকম n এর একটা ভ্যালু দিবে, n এর ভ্যালু মনে করেন যদি হয় 5, তাহলে আমার এই ইয়াটা কতটুকু যাবে, সিরিজটা এতটুকু মেইনলি আমার হবে, n এর ভ্যালু 5, কারণ এখানে ভ্যালুগুলো এরকম দেখেন 1 প্লাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4, মাইনাসটা আপনারা ইগনোর করেন আপাতত, যে প্যাটার্নটা এরকম। সো 1 এর পরে যেটা দেখেন ডট 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 1/n, সো n এর ভ্যালু যত তত পর্যন্ত যাবে। n এর ভ্যালু যদি আমি 5 দিই তাহলে 1/5 পর্যন্ত যাবে, n এর ভ্যালু 6 দিই তাহলে 1/6 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এগুলোর যোগফল হবে। তার মানে কি আমার যোগফল একটা আসছে কিছু, তো যখনই আমার যোগফল টাইপের কিছু আসবে, সাম করতে হবে, আমাদের অবশ্যই কি করতে হবে, একটা সাম নিয়ে নিতে হবে। যেহেতু এখানে সামটা মেইনলি y একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখেছে, আমরা কি করব প্রথমে int y equal 0 নেব। এখানে কিন্তু y হচ্ছে মেইনলি ওই সাম করাটা, যেটা ওই ভ্যারিয়েবলটার মতোই এটা y, ঠিক আছে। এখন আমার বলা হয়েছে n এর ভ্যালু মনে করেন ইউজার দিয়েছে এটা ইউজার গিভেন, আমি মানে এমনি জাস্ট লিখছি যে n ইকুয়াল ধরেন আমার 5 পর্যন্ত দিয়েছে, এটা ইউজার গিভেন, আমি মনে করেন বসালাম 5, তাহলে আমার সিরিজ কতটুকু চলবে, এতটুকু। তো প্রথমে স্টার্ট কি দিয়ে হচ্ছে, আমার সিরিজটা কিরকম, উপরে সবগুলোর 1 থাকছে তাই না, 1/1 1/1 কিন্তু আমার 1 মানে সেম জিনিসই কিন্তু, তো সামথিং মানে 1 একটা করে নাম্বার এইরকম, কিন্তু 1/1 1/2 1/3 1/4 1/5। সো আমার নিচের এই যে এই ভ্যালুগুলো এক এক করে বাড়ছে, বেড়ে বেড়ে 1 থেকে স্টার্ট হয়ে কত পর্যন্ত যাচ্ছে, n পর্যন্ত যাচ্ছে। তার মানে আমাদের একটা লুপ লিখতে হবে, ফর int i equal 1 i less than equal কত যাবে, n পর্যন্ত যাবে, যেহেতু 5 দিয়েছে আমার হচ্ছে এটা 5 পর্যন্ত যাবে, আর প্রত্যেকবার i এর ভ্যালু প্লাস প্লাস হবে। ওকে হলো। সো আমি কি করব এখন দেখেন, আমার প্রত্যেকটা ভ্যালু মেইনলি i এর সাথে y এর সাথে যোগ হবে, আমার এটা কিন্তু দাও, এটা হচ্ছে স্প্রিং গিভেন সিরিজ,
আমার এখানে y এর ভ্যালু কত, y এর ভ্যালু প্রথমে 0 আছে। সো প্রথমে দেখেন কোন ভ্যালুগুলো যোগ হচ্ছে, কোন প্যাটার্নে যোগ হচ্ছে সেটাকে দেখি যে আমার কোনটা যোগ হচ্ছে 1 বাই i যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে না 1 বাই i। প্রথমে 1 তো 1ই আছে, i এর ভ্যালু 1, তার মানে 1 বাই 1। পরের বার লুপ ঘুরলো, i এর ভ্যালু যখন 2 হলো 1 বাই 2 না, i এর ভ্যালু যখন 3 হলো এতটুকু হবে কি 1 বাই 3, তারপর হবে 1 বাই 4। তার মানে কি এই এতটুকু পার্ট প্রত্যেকবার y এর সাথে যোগ হচ্ছে, এতটুকুর ক্ষেত্রে যোগ হচ্ছে, বাট মাঝে মাঝে আবার বিয়োগ হচ্ছে। কখন বিয়োগ হচ্ছে? এভরি ফোর্থ টার্ম ইজ এ নেগেটিভ নাম্বার, মানে 1 বাই 4 এটা নেগেটিভ হবে, 1 বাই 8 এটা নেগেটিভ হবে। এরপরে নেগেটিভ কত হবে বলেন তো? 1 by 12 n বাই 12, মানে 1 বাই 12 এটা নেগেটিভ হবে। তাহলে আমাদের সিরিজটা, তাহলে মনে করুন আমি যদি পুরো সিরিজটাই যদি এখানে বলতে চাই, মিস 1 by 12 1 বাই 12, আমি এখানে একটু সিরিজটা পুরোটা এখন এখানে একটু আবার লিখি, তাহলে 7 minus 8 plus 1 by 9 plus 1 by 10 plus 1 by 11 minus 1 by 12 dot 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 1 by n। আমাদের তো এরকম, তার মানে প্রত্যেকবার ফোর্থ টার্ম মানে i এর ভ্যালু যখন 4 এর মাল্টিপল তখনই কি আমার নেগেটিভ হচ্ছে না? আমরা এটা দেখে কি এটা বুঝি না? দেখেন আমার i এর ভ্যালু যখন 4 তখন আমরা কিন্তু মাইনাস করব। এটা কি 4 দিয়ে ডিভিজিবল? ইয়েস। n এর ভ্যালু যখন 8, মানে i এর ভ্যালু যখন 8 মেইনলি, সেটা কি 4 এর মাল্টিপল? তাহলে মানে কি 4 দিয়ে ডিভিজিবল 8টা, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ হবে। 12 যেটা, সেটা কি 4 দিয়ে ডিভিজিবল? ইয়েস, এটাও। তার মানে কি কখন আমাদের আমরা মাইনাস করছি? যখন আমার মেইনলি if i এর ভ্যালুটা i mod 4 ইকুয়াল 0, তখন কি আমরা এই যে এই টার্মটা 1 বাই i এটাকে y থেকে মাইনাস ইকুয়াল করছি না? মাইনাস ইকুয়াল বলতে y ইকুয়াল y মাইনাস এটা, এই কাজটা কি আমরা করছি না? যখন মেইনলি 4 এর মাল্টিপল i এর ভ্যালুটা, i এর মানে 4 দিয়ে ডিভিজিবল কে কে? 4, 8, 12 এরকম করেই তো। আর বাকিগুলোর ক্ষেত্রে মানে 4 এ ডিভিজিবল না, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করছি? মানে নরমালি যে এগুলোর ক্ষেত্রে 1 2 3 5 6 7 9 10 11 এগুলোর ক্ষেত্রে কি করছি? আমরা যোগ করছি। তার মানে এখানে আমরা কি করছি? y ইকুয়াল y এর আগের ভ্যালুটা প্লাস 1 বাই i, এই কাজ করছি না? এটা নিয়ে কারো কোনো মিস এটা কনফিউশন আবার আছে? রিপিট করবেন একটু? কোন জায়গাটা? ওই যে y = y - 1 by i আর প্লাস মানে মূলত মাইনাস প্লাসটা। মাইনাস প্লাসটা, আচ্ছা। কখন আমাদের এই প্যাটার্নটা দেখে আমরা কি বলেছি এখানে? এভরি ফোর্থ টার্ম ইজ এ নেগেটিভ নাম্বার। তাহলে কি ফোর্থ টার্ম কোনটা? i এর ভ্যালু যখন 4, তারপরের বার i এর ভ্যালু কত? 8। এই প্যাটার্ন তো এরকমই। সো এই i এর ভ্যালু যখন আমার মাল্টিপল অফ 4 হয়, সেই মানে ওই নাম্বারগুলো মেইনলি হচ্ছে মাইনাস হচ্ছে, তাই না? ফোর্থ টার্ম নাকি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, আবার এখান থেকে ফোর্থ কোনটা? ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, মানে যেগুলো মেইনলি 4 দ্বারা ডিভিজিবল i এর ভ্যালু, সেগুলোই তো আমরা মেইনলি মাইনাস করছি না? ইয়েস মিস। ফোর্থ নাম্বারগুলো যেগুলো সেটা, তাহলে i mod 4 ইকুয়াল যদি 0 হয় সেগুলোকে আমি মাইনাস করছি। বুঝছেন এটা? বুঝছি।
এখানকার মানে আর কোনো টাস্কে প্রবলেম আছে? এটা পেরেছেন? থামেন, কোনটা গেল? এটা পেরেছেন? কেউ ট্রাই করেছেন এটা? আপনারা ট্রাই না করে কিভাবে বুঝবেন যে আপনারা পারছেন কিনা? এই 9 নাম্বারটা ডিজিটের যোগফল কিন্তু করা দেখিয়েছিলাম, বলেছিলাম যে কিভাবে করতে হয়। হ্যাঁ জি, এটা পেরেছি ম্যাম। আচ্ছা, ওই যে মানে ইয়া কাউন্টের মতো করে কিন্তু করতে হয়, যে ডিজিট কাউন্টের মতো করে কিন্তু করতে হয়। এখানে যতগুলো ডিজিট আছে তো ওইটা 10 টু দি পাওয়ার ডিজিট -1 করে ডিভাইড করব, তারপর একটা ডিজিট। না না না, আপনি যেটা বলছেন সেটা কিন্তু লেফট টু রাইট গিয়ে গিয়ে সেই নাম্বারগুলোর যোগ করব, তাই না? বাট আমার যখন যোগ করব, আমার তো কনসার্ন কোনটা? প্রত্যেকটা ডিজিটকে যোগ করা, তাই না? মনে করেন আমার নাম্বারটা এটা, হ্যাঁ নাম্বারটা আমার এটা। এখন আমি 5 + 4 + 6 + 3 + 7 এটা করি, নাকি না করে যদি আমি 7 + 3 + 6 + 4 + 5 এটা করি? এটা করা আর এটা করা সেম জিনিসই না? জি। সো যখন মনে করেন আমার এই যে আমি লেফট টু রাইট যাচ্ছি নাকি রাইট টু লেফট যাচ্ছি, এটা ম্যাটার করছে না যোগ করার সময় অথবা গুণ করার সময়, যেটাই হোক, আমার মেইন কাজটা মেইনলি ডিজিটটাকে অ্যাক্সেস করা। তখন আমরা অবশ্যই রাইট টু লেফটে যেভাবে যাই সেই কাজটা করব, কারণ সেটা একদম ছোট, একদম ছোট। জি। বাট যদি আপনাকে এটা মেনশন করে দেয় যে লেফট টু রাইট প্রিন্ট করতে হবে বা অ্যাক্সেস করতে হবে, তখন আপনাকে একমাত্র আপনি লেফট টু রাইট যাবেন। আর আপনার কাজের সময় যদি লেফট টু রাইটই কোনো কিছু করা লাগে, আদারওয়াইজ সব সময় রাইট টু লেফট এই দিক দিয়ে। এখানে কিন্তু ম্যাম একটা স্টেপ বেশি করা লাগবে, এখানে কয়টা ডিজিট আছে এটা জানার জন্য। হ্যাঁ, সেটা লেফট টু রাইট করার জন্য। রাইট টু লেফটের জন্য কয়টা ডিজিট আছে সেটা কি জানার কোনো দরকার আছে? ও আচ্ছা, ঠিক আছে। আমি যা বলেছি সেটা কি বুঝছেন? দেখেন এই কাজটা আমরা কিভাবে করব সেটা দেখেন। এখানে মেইনলি আমার নাম্বারটা কি ছিল? 54 এই নাম্বারটা ছিল। তো আমাকে কি করতে হবে? এই নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে যোগ করতে হবে, মানে 7 + 3 + 6 + 4 + 5 প্রত্যেকটা ডিজিটকে যোগ করতে হবে। যোগ করে দেখতে হবে এটা সামটা আমার ইভেন নাকি অড। তো প্রথমে তাহলে কি আমাকে সাম করতে হবে, তার মানে কি আমরা ইন্ট সাম = 0 নিলাম। আর এটা হচ্ছে মনে করেন আমার নাম্বারটা, যে ইন্ট নাম = এটা। ওকে, নেওয়ার পর এখন আমার কি কাজ? যে এটার আমি বলছি যে আমি রাইট টু লেফট করব। সো রাইট টু লেফট করতে হলে কি আমার কয়টা ডিজিট আছে সেটা কি বের করতে হবে? সেটা কিন্তু আমার বের করতে হয় না। রাইট টু লেফট আমরা কিভাবে করতে পারি? তো প্রথমে আমাকে নাম্বারটাকে মেইনলি 10 দিয়ে, মানে এটা রাইট লাস্ট ডিজিট আমি কিভাবে বের করতে পারি? 10 দিয়ে মড করে না? কোন নাম্বারকে যদি 10 দিয়ে মড করে আমরা কি পাই? লাস্ট ডিজিটটা পাই। তাহলে আমরা কি করব? এটা কি মনে আছে যে ডিজিট কাউন্টের সময় যেটা করেছিলাম, এই কাজটা কি মনে আছে? প্রত্যেকটা যে আলাদা আলাদা করে মিস মড করতেছিলাম, তারপর ডিভাইড করে দিয়েছিলাম লাস্ট টাইম মানে 10 দিয়ে ডিএমএস মড করি। তো মনে করেন এখানে দেখেন আমরা যেই কাজটা করতেছিলাম, যে কাকে যোগ করছিলাম? নাম মড 10, এই নাম্বারটাকে আমি মড করতেছিলাম 10 দিয়ে। তো এটাকে যদি আমি 10 দিয়ে মড করি কত পাবো? 7 পাবো না? কোন একটা নাম্বারকে যদি 7 মড মিস করি লাস্ট ডিজিটটা পাবো। তো মনে করেন আমি একটা ইন্ট ডিজিট নামক ভ্যারিয়েবলের মধ্যে সেভ করলাম। করার পরে কি করব? এই ডিজিটটাকে তো মেইনলি সাম করব। তাহলে সাম প্লাস ইকুয়াল ডিজিট, এই কাজটা করব। করার পর কি করতে হবে? আমি 7টাকে যোগ করেই ফেললাম। এর কি আমার কোনো দরকার আছে? আমার দরকার নেই। আমি কি করব?
5463 হবে। ছোট করে ফেলবো, মানে 7টাকে বাদ দিয়ে দিব। তো আমি কোন নাম্বার থেকে লাস্ট ডিজিটটা বাদ দিতে পারি কিভাবে? এই নাম্বারটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে কি হবে? লাস্ট ডিজিটটা বাদ দিয়ে যা থাকে তাই থাকবে, মানে এতটুকু থাকবে। তো আমার নতুন নাম্বারটা তাহলে কি হবে? নাম ইকুয়াল আগের যে নামটা ছিল সেটা বাই 10। তাই আমার নাম্বারটাকে আমি জাস্ট ছোট করে ফেললাম। এই সেম কাজটা আমি কয়বার করব? যতক্ষণ না পর্যন্ত এই যে নাম্বারটাকে তো আমি 10 দিয়ে ভাগ করে যাচ্ছি, প্রথমে 10 দিয়ে ভাগ করলে নাম্বারটা হয়ে যাবে 5463, তারপর আবার 10 দিয়ে যদি ভাগ করি 5463 কে থাকবে কি 546, আবার 546 কে যদি 10 দিয়ে ভাগ করি কত থাকবে 54, আবার এটাকে 10 দিয়ে ভাগ করি কত থাকবে 5, আবার এটাকে 10 দিয়ে ভাগ করি কত থাকবে 0 হয়ে যাবে না? তার মানে কি আমি একটু এই সেম কাজটা মিলিয়ে লুপের কাজটা, এই তিনটা লাইন মিলিয়ে লুপের মধ্যে করব। কি করব? যে while আমাদের নাম্বারটা যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে আমরা এই প্রসেসটা করতেই থাকবো। তাহলে কি হচ্ছে দেখেন, আমার ট্রেসিং এর ক্ষেত্রে আমরা এটাতে যাই। আমার নাম্বারটা এত বড় না, আমি ছোট করে ফেললাম যে 1 2 3 4, আমার নাম্বারটা হচ্ছে 1 2 3 123। এখানে নট ইকুয়াল গুলো সবসময় নট। তো প্রথমে আমার নাম, এই ভ্যারিয়েবলের ভ্যালু কত 1 2 3, সামের ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, আমি লুপের এখানে আসলাম, এই জায়গাটাতে আমি আসছি। আমি চেক করছি নাম কি নট ইকুয়াল টু 0, হ্যাঁ নাম তো 0 না। সো লুপের ভিতরে ঢুকবে, ঢুকে এই লাইনে এসে কি করবে? ডিজিট নামের ভ্যারিয়েবলে নাম মড 10 করবে। কোনো একটা নাম্বারকে যদি 10 দিয়ে মড করি কি পাই? ওর লাস্ট ডিজিটটা পাই। তাহলে এখন আমার ডিজিটের ভ্যালু কত? 1 2 3 কে 10 দিয়ে মড করি কত পাবো? 1 2 থাকবে। 10 দিয়ে মড করলে কত পাবো? 3 পাবো। 10 দিয়ে মড করলে লাস্ট ডিজিটটা পাবো। তো আমার ডিজিট ভ্যারিয়েবলের মধ্যে থাকছে হচ্ছে 3। তারপর আমি কি করছি? পরের লাইনে সাম প্লাস ইকুয়াল ডিজিট, সামের যা ভ্যালু ছিল তার সাথে আমি 3 কে যোগ করে দিচ্ছি। কত ছিল? 0 ছিল, 0 প্লাস 3 হচ্ছে 3। তারপর আমি এই লাইনে আসলাম, নাম বাই 10, নামকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করলে 1 2 3 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত থাকবে? লাস্ট ডিজিটটা বাদ যাবে না? জি মিস 12 হবে। করলে দেখেন 12 থাকছে। 1 2 0 আর ভাগ শেষ থাকছে 3। তার মানে কি কোন নাম্বারকে 10 দিয়ে যদি ভাগ করি, ভাগ ফলটা হচ্ছে আমার লাস্ট ডিজিটটা জাস্ট বাদ দিয়ে যা থাকছে তাই। মানে 1 2 3 কে 10 দিয়ে ভাগ করলে আমার 12 থাকে। তাহলে আমার নতুন নাম্বারটা কত হয়ে যাচ্ছে? 12। ঠিক আছে, আবার লুপটা ঘুরলো, আবার চেক করছে আমার নতুন নাম্বার তো 12, এটা কি নট ইকুয়াল টু 0? ইয়েস, এটা ট্রু। আমি এখানে আসলাম, এখানে এসে নাম মড 10, আমার নতুন নাম্বার তো 12, এটাকে 10 দিয়ে মড করলে আমরা কত পাবো? কত পাবো? 2 মিস 2 পাবো। সো ডিজিট ভ্যারিয়েবলের মধ্যে এবার থাকবে 2। ওই ডিজিটকে আমি সামের সাথে যোগ করছি। সামের আগের ভ্যালু কত ছিল? 3 ছিল, তার সাথে আমি 2 যোগ করলাম, 3 2 এ 5। সো সামের ভ্যালু হবে এখন আমার 5। এখন আমি কি করছি? নাম ইকুয়াল নাম বাই 10, মানে এই নাম যেটা ছিল সেটা তো 12, সেটাকে আমি আবার 10 দিয়ে ভাগ করছি। ভাগ করলে কি হবে? লাস্ট ডিজিটটা বাদ যাবে। সো আমার নতুন নাম্বার কত হবে? 1। কোন নাম্বারকে 10 দিয়ে ভাগ করলে লাস্ট ডিজিটটা বাদ দিয়ে যা থাকে তাই। সেখানে লাস্ট ডিজিটে 2, ওটা বাদ দিয়ে কি থাকছে? 1 থাকছে। সো আমার নতুন নাম্বারটা হবে 1, কারণ নাম ইকুয়াল দিয়ে আমি দিয়েছি। আবার লুপটা ঘুরলো, এখন নতুন নাম কে 1। 1 কি আমার লেস দেন নট ইকুয়াল টু 0? ইয়েস, নাম আমার নট ইকুয়াল টু 0, এটা ট্রু। লুপের ভিতরে ঢুকলাম, নাম মড 10 মানে 1 মড 10, 1 মড 10 কত হবে? 1। তো
আমার ডিজিটের নতুন ভ্যালু হচ্ছে 1 সো 1 কে আমি সামের সাথে যোগ করলাম সামের আগে কত ভ্যালু ছিল 5 তার সাথে আমার যোগ করে হয়ে গেল 6 তারপর আমি এই লাইনটাতে আসলাম এসে কি করছি নাম মড 10 নাম বাই 10 নামের ভ্যালু কত 1 1 কে আমি যদি 10 দিয়ে ভাগ করি কত থাকে ভাগফল কত 0 না সো আমার নামের নতুন ভ্যালু নামের নতুন ভ্যালু কত 0 লুপ ঘুরে এখানে গেল চেক করছে নাম নট ইকুয়াল টু 0 নাম কিন্তু আমার এখন 0 হয়ে গিয়েছে তার মানে আমি লুপের ভিতরে ঢুকতে পারবো না লুপ থেকে আমি বের হয়ে আসলাম এই জায়গাটাতে চলে আসলাম এখানে এখন আমার সাম ভ্যারিয়েবলের ভ্যালু কত এখন সামের ভ্যালু কিন্তু 6 তাহলে এখন আমি যদি এখন একটা কন্ডিশন দেই যে ইফ এখন আমার কি বলেছে এই সামটা কোশ্চেনে কি বলা হয়েছে যে এই সামটা ইভেন নাকি অড এটা বের করতে বলা হয়েছে তাহলে আমি কি দিব এখানে যে ইফ সাম mod 2 ইকুয়াল 0 যদি এটা হয় তাহলে আমি বলতে পারবো যে এটা আমার ইভেন আর যদি না হয় তাহলে আমরা বলতে পারছি এটা হচ্ছে অড বুঝছি কিভাবে করলাম সেম কাজটা কিন্তু আমরা লেফট রাইট করতে পারবো বাট এটা তো অনেক বড় ক্যালকুলেশন আমার কিন্তু কোনো দরকারই নাই কারণ যখন আমার মানে আমার কোন পজিশনটাতে আছি সেটা যখন ম্যাটার করছে না তখন আমরা এভাবে করব এখানকার এই টাস্কটাতে দেখেন এটাতে কিন্তু যে 0 1 2 3 এইটা কিন্তু যে ডিজিট কাউন্টার করতে আপনারা এটাও লেফট টু রাইটই করতে পারবেন লেফট টু রাইট এটা করতে হবে এখন যেভাবে করলেন জাস্ট আরেকটা ভ্যারিয়েবল ধরে নিতে পারেন যেটা প্রথম ভ্যালু থাকবে 0 তখন আপনি 2 টু দি পাওয়ার 0 এভাবে তারপর 2 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 3 এভাবে করে করে এই কাজটা করবেন ওকে আমরা একটা ট্রেসিং দেখি অনেক বাজে যাচ্ছে ম্যাম লাস্ট ল্যাব কুইজে একটা কোশ্চেন ছিল যেটাতে স্টুডেন্ট আইডিটা ইনপুট নিয়ে অড পজিশন আর ইভেন পজিশনের ডিজিটগুলো সাম করতেছে ওটা কিভাবে করব কিরকম ছিল মনে করেন স্টুডেন্ট আইডি হচ্ছে ধরেন আমার কয় ডিজিটের 8 ডিজিটের ম্যাম 8 ডিজিটের নাম্বার ছিল মনে করেন আমি দিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 মানে এইরকম এখন অড পজিশন বলতে কি ওরা এই পাশ থেকে বলেছে না এই পাশ থেকে বলেছে টু রাইট ম্যাম হ্যাঁ লেফট টু রাইট 1 3 5 8 7 এগুলো 3 5 7 তো এটা কিন্তু আপনাকে লেফট টু রাইট করতে হবে হ্যাঁ ম্যাম লেফট টু রাইট যে লেফট টু রাইটের কোডটা মনে আছে মানে একটু দেখিয়ে দিলে ভালো হয় ওই যে ডিজিটগুলো যে দেখালে প্রথমে আমাকে ডিজিটটাকে কাউন্ট করতে হবে তারপর মেইনলি ওখানে ডিভিজর কতগুলো সেগুলো বের করতে এটা একটু দেখিয়ে দিলে ভালো হতো কোডটা আজকে আচ্ছা আপনাদের এই মিডের আগে কি কোনোদিন ফ্রি আছেন আজকে আমি ট্রেসিং দেখে কারণ অনেক বেঁচে গিয়েছে তো আজকে একটু ট্রেসিংটা দেখাই দিই আগে ওকে ম্যাম আপনার কি এর মধ্যে কি ম্যাম একটা কোশ্চেন আছে হ্যাঁ বলেন ম্যাম সিলেবাসের বাইরের কোন সিনট্যাক্স দিয়ে যদি আমি মিডের কোশ্চেন সলভ করি তাহলে কি সমস্যা হবে মানে ধরেন যে স্ট্রিং নাই সিলেবাসে তো আমি স্ট্রিং দিয়ে যদি কোনো একটা প্রবলেম সলভ করি যদি সেটা ইন্টিজার নিয়ে করতে বলে তাহলে আপনি ইন্টিজার দিয়ে করতে হবে লাইক আপনার এই যে যেটা আপনি এই যে এরকম একটা দিয়েছে তাই না আপনি যদি স্ট্রিং দিয়ে করেন হবে না আপনাকে ইন্টিজার দিয়ে করতে হবে এগুলো করে আপনার জাস্ট মার্কস কাটতে হবে আর কিছু না আপনি যদি এটা জাস্ট মনে করেন স্ট্রিং দিয়ে করে 4 ক্যারেক্টার অ্যাড দিয়ে যদি লুপ চালান তাহলে হবে না স্ট্রিং থেকে আপনি যদি ইন্টিজারে কনভার্ট করে করেন তাহলে হবে না এগুলো ইন্টিজার দিয়ে করবেন যে এগুলো ভুল করতে যাবেন না দেখবেন যে আপনি দুইটাই পারেন স্ট্রিং দিয়ে একটু শর্টকাট হচ্ছে করতে গেলে আপনার মার্কস কাটা যাবে করতে যাই না ম্যাম আমাদের সেকশনের স্ল্যাক থেকে একটা ইনভাইটেশন পেতে পারি স্ল্যাকে নেই তো ম্যাম কে
আপনি আচ্ছা ক্লাসটা শেষ জি হোক তারপরে হচ্ছে আপনাকে ম্যাম। আমার সাথে কথা বলি, ঠিক আছে? ম্যাম আপনাকে মেইল করি ম্যাম। হ্যাঁ আপনি মেইল করে দেন, এটা ভালো হয়। ওকে আচ্ছা আমরা একটা ট্রেসিং দেখি, অনেক মানে 9টা বাজে যাচ্ছে। কোন ট্রেসিংটা দেখবেন? এটা ম্যাম দেখেছেন? 14 নম্বরটা এটা মনে হয় বেশি একটু মানে এটা একটু মনে প্রবলেমেটিক আই গেস, এটা দেখতে পারেন। জি মিস, এটা এটা তাই না? 18 নম্বরটা। 18 নম্বরটা। আচ্ছা আপনাদেরকে আমি একটা লিংক দিয়েছি, দেখেছেন ট্রেসিং করার জন্য? সো মনে করেন এই জি কয়েকদিন মিস, যদি চেক করার জন্য। প্র্যাকটিস করেন, হ্যাঁ যদি না পারেন লাইক আমি তো সবসময় মনে করে দেখা দিতে পারবো না, আপনারা যদি করতে চান আপনাদের আগে এটা দিয়ে করবেন না, আগে নিজে নিজে করবেন, করে যদি মনে করেন যে না আমরা তো জানি যে এটা জাস্ট ডক্টর জাভে রান করলে আমরা আউটপুট গুলো পাবো, বাট সবসময় দেখা যায় যে না আমার মিলছে না, কোথায় ভুল হচ্ছে এটা আপনি বুঝতে পারছেন না, তখন আপনি জাস্ট ওখানে যদি একটা একটা করে ফরওয়ার্ড করে ক্লিক করে করে দেখেন তাহলে ভ্যারিয়েবল গুলো চেঞ্জটা আপনারা দেখতে পাবেন। এরকম। মিস লিংকটা কোথায় দিয়েছেন? স্ল্যাক। ওকে আমি এটা তাহলে একটু দেখি। এটা এখান থেকে যাবে কিনা জানি না। আচ্ছা তো আমরা তো জানি যে কিভাবে আমরা ট্রেসিং স্টার্ট করব। তো প্রথমে আমরা মেইনলি ভ্যারিয়েবল কি কি আছে সেটাকে লিখে ফেলবো। তো আপনারা যেহেতু খাতায় করবেন, মনে করেন প্রথমে আমি খাতাটার জন্য এখানে দেখাই দিচ্ছি। আমার এখানে ছবি তুলে ইম্পোর্ট করার একটু প্রবলেম হচ্ছে আজকে, আমি এখান থেকে পাশাপাশি দেখাই দিচ্ছি। যেহেতু এখানে এম এন পি আর সাম 4টা ভ্যারিয়েবল আছে, তখন আপনারা কি করবেন, এরকম দেওয়া আছে, তো প্রত্যেকটার জন্য একটা করে আপনারা কলাম করে নেবেন যে এম এন পি আর সাম 4টা। সো 4টার জন্য মেইনলি আপনারা এইভাবে করে নেবেন। নেওয়ার পর এই ভ্যালুগুলো জাস্ট বসাই দিবেন যে এম এর ভ্যালু হচ্ছে 17, এন এর ভ্যালু হচ্ছে 13, পি এর ভ্যালু হচ্ছে 1 আর সাম এর ভ্যালু হচ্ছে 30, এরকম। ঠিক আছে, এরপরে আমরা চেক করছি এই যে 4 নাম্বার লাইনে। তো যখনই মনে করেন এইরকম আসবে আপনারা কি করবেন, আপনারা আমি কোডটা এখানে একটু কপি করি যে দেখায় দেওয়ার জন্য। আপনারা খাতায় কোশ্চেনের মধ্যে কি করবেন, স্কোপ গুলো একটু মানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদের এইটা মনে করেন আপনার কোড। তো প্রথমে কি করবেন, স্কোপ দিয়ে দিবেন। কার স্কোপ? যদি আমার লুপ থাকে লুপের স্কোপ, ইফ এলস থাকে ইফ এলস এর স্কোপ, আমরা এগুলো দিয়ে দিব। তো দেখেন এখানে প্রথমে আমরা এই লাইনটা করলাম, যেহেতু আমাদের লুপ আসছে, লুপের স্কোপ কোথা থেকে কোথা পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। দেখেন আপনারা এটা ফার্স্টে করে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনাদের জন্য সুবিধা হচ্ছে, কারণ অনেক নেস্টেড যদি থাকে না আপনাদের নাহলে ধরতে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে, এটা হোয়াইল, হোয়াইলের ভিতরে কি আছে, একটা ইফ আছে এলস আছে। সো ইফ এর আমি স্কোপটা দিয়ে দেই এখান থেকে এতটুকু, আর এই এলসটার স্কোপ কতটুকু, এখান থেকে এই পর্যন্ত। আবার এই এলস এর ভিতরে আবার কিন্তু ইফ এলস আছে। সো এই যে ভেতরের ইফটার স্কোপ হচ্ছে এখান থেকে এতটুকু, এলস এর স্কোপ হচ্ছে এখান থেকে এতটুকু। আপনার মনে হতে পারে না এগুলো তো টাইম আমার লস করবে, বাট পরে কিন্তু আপনারা কোথা থেকে আমি কোথায় যাচ্ছি আপনারা কিন্তু ট্র্যাক হারিয়ে ফেলতে পারেন। তো এগুলো কাজ একটু করবেন। তো এখানে দেখেন আমার প্রথমে কত কি ছিল, এই ভ্যালুগুলো কপি করা যাবে।
তো আমরা আছি এখানে, এই লাইনটা আমরা লিখ করলাম, করার পর আমরা দেখছি একটা while। সো while এ কি বলছে, while 0 less than কত, p mod 10, p এর ভ্যালু কত ছিল, কত p, সব গেছে, সরি এটা m, এটা হচ্ছে m n p আর এটা হচ্ছে sum। সো আমরা এখানে দেখছি 0 less than p mod 10, সো 0 কি less than p mod 10 আগে কত সেটা আগে দেখি, p কত 1, 1 mod 10 কত হয়, 1 mod 10 আমার 1 হয়। সো p 0 কি 1 এর চেয়ে ছোট, ইয়েস, এই কন্ডিশনটা আমার ট্রু। যেহেতু ট্রু আমি এই while এর ভিতর মানে এই স্কোপের ভিতর ঢুকতে পারবো। ঢুকলাম, প্রথমেই আমার ইফ আছে, এই ইফটা, ইফে ঢুকে কি বলছে, m mod 10 equal 0, এটা ইকুয়াল কন্ডিশন, যেহেতু ইকুয়াল আমার কপি পেস্ট করার সময় সমস্যা হচ্ছে এটা। তো এটা কি আমার ট্রু, m কত এখানে 17 mod 10, 17 কে আমরা কি 10 দিয়ে ভাগ করতে পারি, পারি না, তার মানে আমার এই ইফটা ট্রু না, আমি এই ইফের ভিতরে ঢুকতে পারবো না, আমি এলসে চলে যাচ্ছি, এখানে এলসে যাচ্ছি, এলস এর ভেতরে আবার আমার আবার ইফ এলস আছে, যেহেতু আমি এলসে গেলাম, এলস এর ভিতরে আমি ঢুকতে পারছি, ঢুকে আমি ইফে চেক করতে যাচ্ছি যে m mod 4, m কত 17 mod 4, এটা কি ইকুয়াল 0, না, এই কন্ডিশনও ইকুয়াল 0 না, তার মানে আমি এই যে এই ইফের ভিতরে ঢুকতে পারবো না। তার মানে কি, এটা আমি এলসে যাব, এলসে গিয়ে কি বলেছে, আগে এই এতটুকু কাজ দেখবো, m মাইনাস মাইনাস, m মাইনাস মাইনাস মানে কি পোস্ট ডিক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে এখানে m এর মান কত আছে বলেন তো, এখানে m এর মান আছে 17, m এর মান মেইনলি ডিক্রিমেন্ট হবে, তো এখানে বসবে কত আগে, সাম মাইনাস ইকুয়াল 17 বসবে আগে, यस, তো সাম মাইনাস ইকুয়াল m মাইনাস মাইনাস, এটা লেখাটা আমি ফুল ফর্মটা কিভাবে, সাম মাইনাস ইকুয়াল মানে কি, সাম ইকুয়াল সাম মাইনাস m মাইনাস মাইনাস, তার মানে কি যদি পোস্ট ডিক্রিমেন্ট মানে কি, এই যে মাইনাস মাইনাসটা পরে আছে, তার মানে আগে অ্যাসাইন করব পরে ডিক্রিমেন্ট করব, অ্যাসাইন কবে করব, m এর ভ্যালু যত আছে তত আমি আগে বসাই দেব, এই যে এই ইয়াটার মধ্যে ইকুয়েশনে m এর ভ্যালু কত 17, তার মানে আমি আগে 17 এখানে লিখব, লিখে এই যে m এর ভ্যালু আমি এখান থেকে 17 থেকে 16 করে দেব, হলো কত, সাম মাইনাস সাম এর ভ্যালু কত 30, 30 মাইনাস 17 কত হয়, 13, 30 মাইনাস 17 13 হচ্ছে। সো সাম ভ্যারিয়েবলের ভ্যালু কত হলো এখন 13 হলো, 13 হচ্ছে। সো এলস এখানে আমার শেষ, এর নিচে তো কিছু নেই, আমার এলস এতটুকু ডান, মানে আমার এলস থেকে আমি বের হয়ে যাব, বের হয়ে কি আছে p প্লাস ইকুয়াল 1, আমরা কিন্তু এখনো লুপের ভিতরে আছি, কি দেখে বুঝবো, এই যে স্কোপ আমরা দিয়েছি এখানে p প্লাস ইকুয়াল 1, p এর ভ্যালু 1 বাড়াবো, p এর ভ্যালু হয়ে গেল 2, হলো আমি প্রিন্ট করছি সামের ভ্যালু, সো আমার ফার্স্ট আউটপুট যেটা সেটা কত হলো সাম মানে 13 হলো, হওয়ার পর কিছু নেই, এখন আমি লুপে আবার, যেহেতু একটু লুপের ভেতরে আছি, লুপে আমি আবার ব্যাক যাব, এখানে এখন আমি আবার চেক করব p mod 10, p এর ভ্যালু কত, p এর ভ্যালু এখন 2, সো 2 mod 10 কত 2, সো 0 লেস দেন 2 mod 10, মানে p mod 10 হচ্ছে কি 2 mod 10, 2 mod 10 এর ভ্যালু কত 2, সো 0 কি 2 এর চেয়ে ছোট, यस এটা ট্রু, আমি লুপের ভিতরে ঢুকলাম, ঢোকার পর কি হচ্ছে
ইফ এর মধ্যে চেক করছি এই ইফটা যে m mod 10 equal 0 m কত এবার 16 mod 10 16 কে আমি 10 দিয়ে ভাগ করতে পারি না পারি না তো এই ইফের ভিতরে আমি যাব না আমি এই এলস এর মধ্যে আসলাম এই এলস এর মধ্যে আবার ইফ এলস আছে এলস এর মধ্যে এসে আমি চেক করছি m mod 4 m কত 16 তো 16 mod 4 কি এবার ইকুয়াল 0 এটা কি ট্রু ট্রু আমার ট্রু এবার ঠিক আছে আমি এই ইফের ভিতর ঢুকলাম এই যে এই ইফটার ভিতরে আমি এবার ঢুকবো ঢুকে কি করব সাম প্লাস ইকুয়াল n প্লাস m মাইনাস মাইনাস m এইটা ফুল ফর্মটাকে আমরা লিখে ফেলতে পারি অথবা এতটুকু কাজ আগে করি n প্লাস m মাইনাস মাইনাস m এই কাজটাকে লিখি আমরা এখানে তো n এর ভ্যালু কত 13 এই যে আমার 13 এখানে আছে সো আমি লিখলাম 13 প্লাস মাইনাস মাইনাস m মানে আগে কমবে না আগে বসবে আগে কমবে কার ভ্যালু কমবে m এর ভ্যালু কমবে m এর ভ্যালু কত 16 ছিল হবে 15 আগে কমলো কমার পর এই আপডেটেড ভ্যালুটাই এখানে বসবে মানে আগে কমবে তারপর বসবে মানে কত হলো এই জায়গাটাতে বসবে এখন 15 সো 13 প্লাস 15 কত হবে 13 প্লাস 15 মানে 28 28 কতটুকুর ভ্যালু এই যে এতটুকুর ভ্যালু হচ্ছে 20 তাহলে সাম প্লাস ইকুয়াল 28 হবে সামের আগের ভ্যালু কত ছিল 13 তার সাথে আপনার 28 যোগ হবে তো 28 প্লাস সাম মানে 13 41 তাহলে সামের নতুন ভ্যালু হয়ে যাচ্ছে 41 সো যেহেতু ও এই ইফটাতে গেল ও আর কি এই এলসটাতে যাবে না মিস এই ইফে যেহেতু গিয়েছে ও কিন্তু এই যে ইনার এই এলসটাতে যাবে না তার মানে ও এখান থেকে বের হলো বের হওয়ার পর ও এই লাইনে আসলো পি এর ভ্যালু 1 বাড়াচ্ছে p প্লাস প্লাস মানে প্লাস ইকুয়াল 1 মানে p এর ভ্যালু এখান থেকে 2 থেকে 3 হলো সামের ভ্যালু প্রিন্ট হবে সামের ভ্যালু কত 41 সো আমার এখানে 41 প্রিন্ট হচ্ছে লুপ আবার ঘুরলো 0 লেস দ্যান p mod 10 p এর ভ্যালু কত এখন 3 mod 10 হচ্ছে 3 0 কি 3 এর চেয়ে ছোট ইয়েস ট্রু আমার এই ইফটাতে আবার আসলো যে m এর ভ্যালু কত এবার 15 mod 10 ইকুয়াল 0 না এবার ওটা ট্রু না এইরকম করে করে মেনলি এখানে যাবে যদি কখনো মনে করেন এই যে এই কন্ডিশনটা ট্রু হয় এই কন্ডিশন যখন ট্রু হবে তখন এই কাজটা কিভাবে হবে দেখেন তো কার কাজটা কার আগে হবে সেটা একটু দেখতে হবে এইখানে তো দেখেন এখানে আমার কি কি আছে অনেকগুলো অপারেটর আছে মাল্টিপল মড প্লাস তারপর হচ্ছে ডিভিশন এখানকার মধ্যে মাল্টিপল মড আর ডিভিশন তিনটারই প্রিসিডেন্স সেম এই তিনটার মধ্যে যেহেতু সেম এবং এটা একটা পরপর আরেকটা আছে তাহলে কি করতে হবে এটা এটা আর এটা প্রিসিডেন্স সেম সেজন্য কি করতে হবে লেফট টু রাইট যেতে হবে সো লেফট টু রাইট যাওয়ার সময় মানে এই পাশ থেকে এই পাশে যাওয়ার সময় প্রথম কোনটা পড়ে আগে মাল্টিপল পড়ে সো প্রথমে আমার এতটুকুর কাজ আগে করতে হবে সাম ইনটু m মনে করেন আপনি করলেন করার পরে এটার যেটা গুণফল পাবেন এটাকে আবার n এর সাথে মড করবেন এতটুকু মনে করেন করলেন করার পর কার কাজ এবার করতে হবে ডিভিশনের কাজ করতে হবে এতটুকু করার পর আপনাকে মনে করেন এটা করলেন এরপর আপনারা এই কাজটা করলেন তো প্রথমে কি করছেন সাম ইনটু m করছেন যেহেতু আমার মাল্টিপ্লিকেশনটা প্রথমে আছে করলেন করার পর ওই রেজাল্টটা গুণফলটার সাথে আপনাকে n মড করতে হবে যেহেতু এর পরে হচ্ছে মড আছে এতটুকু করলেন করার পর এখানে মনে করেন একটা ইন্টিজার নাম্বার থাকলো তারপর এখানে আছে প্লাস আর হচ্ছে ডিভিশন এই যেখানে ডিভিশন আছে তাহলে কার কাজ আমি করব আগে ডিভিশনের কাজ করব এতটুকু কাজ করার আগে
হচ্ছে p/n এতটুকু করবো। তার মানে কি এখানে আমরা ইন্টিজার একটা নাম্বার পাবো, এখানেও মনে করেন আমি আরেকটা ইন্টিজার নাম্বার পাবো, দুটোকে তারপরে আমি প্লাস করব। বুঝছি এটা মিস মাল্টিপ্লিকেশনটা যদি একদম রাইটে থাকতো তাহলে কি আর যদি ডিভিশনটা লেফটে থাকতো তাহলে আমরা ডিভিশনের কাজটা আগে করতাম না মাল্টিপ্লিকেশনটা। মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন যদি রাইটে থাকে কি হতো সাম ইনটুর জায়গায় এখানে কি হতো? আবার বলেন এখানে কি হতো? আপনি কি আপনার কোশ্চেন অনুযায়ী এখানে যদি ডিভিশন হতো, আচ্ছা এখানে ডিভিশন হতো, এখানে কি হতো? আর p মাল্টিপ্লিকেশন n হতো। আর যদি এখানে ওই পাশে মাল্টিপ্লিকেশন হতো না ওই যে এখানে কি হতো? এই জায়গাটাতে মডি থাকতো, p ডিভিশন n এর জায়গায় হচ্ছে p মাল্টিপ্লিকেশন না এখানে মডি থাকতো আর p মাল্টিপ্লিকেশন n। তাহলে এটাও এই যেহেতু মনে করেন এখানে আসার সময় প্রথমে কে তাহলে পড়েছে? কোনটা কাটা? প্রথমে কে পড়েছে? এই ডিভিশন আগে পড়েছে না? ডিভিশন লেফট টু রাইট যাওয়ার সময় আগে ডিভিশন পড়েছে, আগে ডিভিশনের কাজ হতো, আগে এতটুকু কাজ হতো। তারপর ওটার সাথে আমি মনে করেন এখানে কি পাইতাম, একটা মনে করেন x একটা ইন্টিজার পাইতাম, ওই xটাকে তখন n দিয়ে মড করতাম, এতটুকু কাজ আছে। তারপর এতটুকু কাজ মনে করেন আমি এখানে আর একটা নাম্বার পাইতাম, এরপরে কি হবে মনে করেন আর প্লাস মানে কোন একটু মিউট করেন যার এরপর কি করব দেখেন প্লাস আর এখানে মাল্টিপ্লিকেশন আছে, কার প্রেসিডেন্স বেশি? মাল্টিপ্লিকেশনের। এরপর আমরা হচ্ছে এই দুটোর হচ্ছে গুণ করব, গুণ করে ধরেন একটা নাম্বার পেলাম সেটা হচ্ছে z, এখন তো একটাই r প্লাস z আমরা যোগ করে যেটা হবে সেটাই। বুঝছি এটা? এরকম আর কোনো ইকুয়েশন আছে? অনেকগুলো ব্র্যাকেট থাকলে কি লেফট টু রাইট যে ব্র্যাকেট আগে হবে ওটার কাজ আগে হবে? অনেকগুলো ব্র্যাকেট বলতে নেস্টেড থাকবে একটার ভিতরে আরেকটা, নাকি পাশাপাশি অনেকগুলো আছে? পাশাপাশি থাকে। হ্যাঁ তাহলে লেফট টু রাইটে পেয়ে যাবেন। সেম প্রেসিডেন্স হলে লেফট টু রাইট সেটা যাই থাকুক না কেন, সব ব্র্যাকেটেরই তো প্রেসিডেন্স সেম, তাহলে আগে লেফট টু রাইট যেতে থাকবে। মিস এটার আউটপুটটা কি হবে এই যে এখানে যেটা দেওয়া আছে 18 নম্বরে? আপনি জাস্ট এটাকে পুরো জাভায় কপি করে দিলে আপনার এটার আউটপুট পেয়ে যাবেন। আচ্ছা কপি পেস্ট করলেন, কম্পাইল, এখানে দেখাচ্ছে সিনট্যাক্স এরর কোনটা হচ্ছে, এটা তো আগেরটা। কম্পাইল করে রান করবেন, এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার আউটপুট। শেষে ফলস আসলো কেন দেখেন তো? বেশ লাস্টে একটা ওই যে কন্ডিশনের মতো ছিল ওই যে ফলস নট ফলস কোন লিখছে। জায়গায় আছে? লুপ থেকে কিন্তু বাইরে। আমরা কিন্তু এই যে এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে লুপ থেকে এখান থেকে এই পর্যন্ত, লুপের বাইরে এখানে আসে কিন্তু আমরা কন্ডিশন দেওয়া আছে। যে আপনার স্লাইডে অপারেটরের স্লাইডে এটা কিন্তু খুবই ভালো মতো দেওয়া আছে, ওগুলো একটু দেখবেন যে কোনটা এই যে এরকম থাকলে কিভাবে অ্যানসারটা হয়, এগুলো কিন্তু ক্লাসে দেখানো হয়েছে যে কোনটা প্রেসিডেন্স। ওখানে কয়েকটা ইকুয়েশন দেওয়া আছে, যারা ক্লাসে মনোযোগ দিয়েছিলেন তারা বোঝার কথা। সো এটা হচ্ছে এরকম করে থাকবে। আপনারা এইরকম টাইপের ইয়াগুলো যেগুলো ট্রেসিং আছে সেগুলো একটু ভালো মতো করেন। আমরা জয়টা আছে ম্যাম চ্যাটে আমি একটা লাইন দিয়েছি ওটা একটু দেখবেন। এই আপনাদের একটা ট্রেসিং এর পার্ট ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাম এখানে 7/3 যেটা আছে এখানে কি আমরা পয়েন্ট নিব নাকি জাস্ট ইন্টিজার নাম্বারটা নিব? 7 কি ইন্টিজার? আপনি বলেন 7 ইন্টিজার 3? यस ম্যাম। তো দুটো ইন্টিজার যখন ডিভিজিবল মানে ডিভাইড করব সাথে সবসময় একটা মানে ইন্টিজারই পাবো।
বাট ম্যাম এখানে আমরা তো ডাবলের ভিতরে করছি, তাহলে কি এটা এখানে ডাবল হবে না? তখন এই যে দেখেন প্রথমে কার কাজ করব 7/3, তাই না? মনে করেন আমি নাম্বারগুলো একটু লিখি, এখানে কিছু কিছু করে নাম্বার দিই। ধরেন x একটা ইন্টিজার এর ভ্যালু 2, p এর ভ্যালু মনে করেন 3, সাম এর ভ্যালু ধরেন আমি দিলাম 5, এরকম কিছু একটা আমরা ইকুয়েশনটা। তো আমি কি করব, প্রথমে আমি ব্র্যাকেটের কাজ দেখব। ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি প্লাস আর ডিভিশন। তো মানে তার মানে কি আগে ডিভিশনের কাজ হবে। 7/3 এর आंसर কত হয়? 3 দুগুণী 6, তাই না? 2.33 সামথিং। তো আমি এই জায়গাটাতে আমার কি বসবে? 2 বসবে। তারপর কি হবে? 5 + 2, 5 2 এ 7, কারণ এখানে 7। তো এখন এই পুরো ইকুয়েশনটার মধ্যে কার প্রেসিডেন্ট সবচেয়ে বেশি দেখেন তো? এক হচ্ছে ডিভিশন আর একটা হচ্ছে মড। এখন মড আর ডিভিশনের মধ্যে কোনটা আগে আছে? ডিভিশন আগে আছে। তাহলে 7 কার সাথে কার ডিভিশন আছে? 7 আর 13 এর মধ্যে কিন্তু ডিভিশন আছে। আমি কিন্তু ব্র্যাকেটে এখন দিয়ে দেখাচ্ছি আপনাকে, তাই না? ডিভিশনটা আগে হবে। 7/3.0 কত হয়? 7/3 কত হয়? 2.333, তাই না? 2.33 ধরতে পারেন, এতটুকুর ভ্যালু। यस ম্যাম। এখন দেখেন 7 একটা ইন্টিজার, তাকে আমি কি করছি? কাকে দিয়ে ডিভাইড করছি? একটা ডাবল দিয়ে না? ফ্র্যাকশনাল ভ্যালু। তাহলে আউটপুটটাও কি হবে? একটা ফ্র্যাকশনাল ভ্যালুই হবে। তাহলে এতটুকু জায়গা কি হবে? 2.33 হবে। তো এই একটা ফ্র্যাকশনাল ভ্যালু 2.33 কে আমি মড করছি 2 দিয়ে। তাহলে এই এতটুকুর আউটপুট কি হবে? 2.33 mod 2, এটা অবশ্যই আমার 2.33 হবে। এখন দেখি প্লাস আছে আর মাইনাস আছে, সেম প্রিসিডেন্স, লেফট টু রাইট যাব। তার মানে কি আগে প্লাসের কাজ করব। প্লাস অপারেটরের দুই পাশে কি আছে? 2 আর 3, তো 3 আর 2 এ 5। এরপর কি হবে? 5 - 2.33, 5 - 2.33, 2.67 আসে। তো আমার এতটুকুর आंसर হচ্ছে 2.67। বুঝছি এটা? আমার কিন্তু আলটিমেটলি একটা ফ্র্যাকশনাল ভ্যালুই চলে আসলো। তো কিউ এর মধ্যে একটা ফ্র্যাকশনাল ভ্যালুই আছে, ইন্টিজার ভ্যালু কিন্তু নেই। দুটো নাম্বারের মধ্যে যখন একটা অপারেটর দিব তখন যে কোনো একটা মানে ডাবল হলে কি পুরোটা শুধু ডাবল চলে যাবে? হ্যাঁ, বুঝিনি। অপারেটরকে যখন দুটো নাম্বার আর কি দিব তখন কি দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা ডাবল ভ্যালু হলেই কি ওই মনে করেন এরকম হলো যে আমার নাম্বারটা হচ্ছে 2, তার সাথে আরেকটা ইন্টিজার গুণ করছি 3, আমার আউটপুটটা কিন্তু ইন্টিজারই হবে। এখন মনে করেন আমি গুণফল বলেন ভাগফল বলেন যেটাই সেম জিনিসই, গুণ যোগ বিয়োগ ভাগ যেটাই করে না কেন এরকমই ব্যাপার। 2/4.0 এটা যদি হয় আউটপুটটা একটা ফ্র্যাকশনাল ভ্যালুই হবে। সরি 3/, কারণ 3.0/4 দুটোর মধ্যে একটা ডাবল আছে, আউটপুটটা ডাবলই হবে। যোগ বলেন বিয়োগ বলেন 3.0 + 4, আউটপুটটা একটা ডাবলই হবে। তো যে কোনো একটা যদি আপনার ডাবলে হয় তাহলে আউটপুটটা ডাবল আসবে, কতটুকু পার্টটা আপনার ডাবলে আসে। ম্যাম একটা লাইন বিসি ট্রেসিং এর এটা কিভাবে হবে? ভালো একটা জিনিস দিয়েছে। আমরা যেটা প্লাস প্লাস মাইনাস মাইনাস এগুলোকে আমি একটু ব্র্যাকেটের মধ্যে বসায় ফেলি, কারণ ওগুলো তো একটা করে পার্ট। এই যে এগুলো আমরা আগে ব্র্যাকেটের মধ্যে বসায় ফেলি, কারণ এগুলো ছোট ছোট একটা করে পার্ট হবে। তাহলে কি হচ্ছে? আমার মেইন অপারেটর কোনগুলো? এগুলো, এই যে এগুলো প্রত্যেকটাই আমার প্লাস। আমার কোনো সেজন্য সমস্যা নাই, আমি কাকে আগে কাকে পরে করব, তাই না? তো এখন দেখেন আমার দুটো ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে জেড, দুটো ভ্যারিয়েবল। ওকে, তাহলে কি হচ্ছে? আমি সি এর জায়গায় মানে আমি কোথায় কি বসাচ্ছি সেটাকে দেখেন।
প্রথমে আমার এটাতে আমি আসলাম, এখানে কি আছে সি প্লাস প্লাস পোস্ট ইনক্রিমেন্ট। পোস্টের ক্ষেত্রে কি হয়, আগে অ্যাসাইন হয়, মানে আগে এখানে বসে তারপর এই সি এর ভ্যালু বাড়ে। তাহলে এখানে কত বসবে, সি এর ভ্যালু কত 1, তার মানে আমার এই জায়গাটাতে আগে 1 বসবে, বসে সি এর ভ্যালু 1 বাড়বে। কত ছিল 1 ছিল, এখন 2 হবে। হলো। সেকেন্ডের ক্ষেত্রে আমি দেখব সি মাইনাস মাইনাস পোস্ট ডিক্রিমেন্ট। সি এর যা ভ্যালু সেটা আগে এখানে বসবে, মানে কত বসবে 2 বসবে, তারপর 1 কমবে। কত কমবে 2 ছিল, এখন 1 কমায় 1 হলো। এখানে আসলাম, আচ্ছা এই দুটোর আগে মনে করেন এতটুকুর আগে ধরেন কাজ করলাম, আপনি এখানে এই দুটো যোগ করে ফেলতে পারেন, বা প্রত্যেকটা এখানে যেহেতু ওইটা ম্যাটার করছে না কোনটার পরে কাকে করব সেটা ম্যাটার করবে না। জেড এখানে আছে, জেড প্লাস প্লাস, জেড এর ভ্যালু কত 10, 10টা আগে এখানে বসবে তারপর হচ্ছে বাড়বে। সো 10 এর ভ্যালু কত 10, 10 এখানে বসলো, 10 এর ভ্যালু এরপর হয়ে গেল 11। জেড মাইনাস মাইনাস, জেড এর যেটা ভ্যালু সেটা আগে বসবে তারপর কমবে, 11 ছিল 11 বসবে, 11 এর ভ্যালু 1 কমে 10 হয়ে গেল। আবার এখানে এসে দেখেন প্লাস প্লাস সি, মানে সি এর ভ্যালু 1 আগে বাড়বে, 1 থেকে 2 হয়ে গেল। এই আপডেটেড ভ্যালুটা এখন এখানে বসবে, এখন 1 প্লাস 2 প্লাস 10 প্লাস 11 প্লাস 2 ঠিক আছে। ম্যাম এখানেও কি সিকোয়েন্স মেইনটেইন করে লেফট টু রাইট যেতে হবে? হ্যাঁ লেফট টু রাইটই তো করলাম, হ্যাঁ লেফট টু রাইটই যেতে হবে। এখানে আমার কিছু আসলে ম্যাটার করছে না যে আমি কাকে আগে করব, কারণ সবগুলোই আমার অপারেটর মেইনলি প্লাস ছিল, এই অপারেটরগুলো মেইনলি হচ্ছে প্লাস। আর ভেতর যেটা পোস্ট ইনক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট ওগুলো তো মনে করেন একটার পর একটা, মানে একটার পর একটা করতে পারলেই হয়ে গেল। কোনো প্রবলেম আছে আর? ব্রেক থাকলে ফ্লো চার্টে কিভাবে আঁকবো? আচ্ছা আচ্ছা আপনাদের এর মাঝখানে মানে পরীক্ষার আগে আপনাদের গ্যাপ কবে আছে? আমি আরেকটা দিন দেখাই দিই, কারণ অলরেডি 2 ঘন্টা হয়ে গিয়েছে, 2 ঘন্টা পার হয়ে গিয়েছে। মিস শুক্রবার আর শনিবার। আচ্ছা আমি তাহলে একটু ইয়াটা অফ করি, রেকর্ডিংটা অফ করে দিই। হ্যাঁ